কি খবর তোমাদের? সবাই ভালো আছো তো? আমাকে সালাম দিচ্ছ অনেকেই। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। সবাই ভালো আছো কি না জানিয়ে দিতে পারো। জি, আমি দেখছি ভালো আছো তোমরা, আলহামদুলিল্লাহ। উম, আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এবং আমার পরিবারের দু একজন সদস্য অসুস্থ। তোমরা একটু দোয়া করবে, আশা করছি ইনশাআল্লাহ তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। কারণ আমার পরিবারের সদস্যদেরকে অসুস্থ থাকা মানে কিন্তু আমার মাথায়ও চাপ কাজ করে, হ্যাঁ। ফলে তোমরা দোয়া করলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। কেমন? দোয়া করো ভাই বোন। জি, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করে দিতে পারছি। শুরুতেই গত ক্লাসও তোমাদেরকে একটু বলেছিলাম আমার লাইফের পাওয়া অসাধারণ ফিলোসফিগুলোর একটা ফিলোসফি, মানে আমার লাইফের পাওয়া না, মানে আমার লাইফে যত কথা আমি পড়েছি, এই ইম্পর্টেন্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলোর একটা কথা এখানে আমি শেয়ার করেছি। এর একটা হাদিস, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপরে যারা তাদের দিকে দেখো না। মানে তুমি আমি রাস্তায় হাঁটতে গিয়ে বা জীবন চালাতে গিয়ে যদি দেখি কারো একটা 10তলা বাড়ি আছে, যদি মনে করি তার তো একটা গাড়ি আছে, এমনটা করা ঠিক না। বরং তোমার নিচে যারা তাদের দিকে দেখো। মানে আমি যখন রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছি, তখন আমি কল্পনা নেওয়া উচিত না ওর তো একটা মোটর সাইকেল আছে। তোমার মোটর সাইকেল আছে চিন্তা করা দরকার নেই, ওর তো একটা গাড়ি আছে। যার গাড়ি আছে সে চিন্তা করে তার তো একটা বিমান আছে। ভাই, মানুষের প্রত্যাশা কখনোই শেষ হয় না। বরং বুদ্ধিমানের কাজ হলো উপরের দিকে না দেখে নিচের দিকে দেখা। আমার যখন সাইকেল চালাতে পারছি, চিন্তা করা উচিত বা রাস্তায় দেখবা এমন মানুষ যার পা নাই। তাহলে আমি তো সাইকেল চালাতে পারছি, আমার পা আছে, একটা সাইকেল আছে, একটা মানুষের পাই নাই। যাতে তোমাদের প্রতি আল্লাহর দেয়া নেয়ামতকে তুচ্ছ জ্ঞান না করো, হ্যাঁ। আমার লাইফের মানে অসাধারণ একটা হাদিস, এবং এটা যদি ভাই আমরা কেউ ফিল করতে পারি ভিতর থেকে, মন থেকে, আমাদের লাইফে হতাশা আসবেই না ইনশাআল্লাহ। আমাদের লাইফে হতাশা আসার সুযোগ নাই ভাই, যদি কেউ এই কথাটাকে মন থেকে ফিল করতে পারে। বোঝাতে পেরেছি মনে হয়, হ্যাঁ। আমরা আমরা আজকাল আমাদের এই বস্তুবাদী জগতে সফলতা বলতে যা বুঝি তা আসলে সফলতা না ভাই, সব সময়। কারণ আমরা সফলতা বলতে বুঝি এখানে চান্স পাওয়া, এখানে পড়া, এখানে চাকরি করা, ইটিসি। বাট আমরা দেখছি ভাই সফলতা সেখানে নাই। আমরা মনে করি ইউনিভার্সিটি চান্স পেয়ে গেলে মানুষ সফল। হাউ এভার আমরা দেখছি আজকাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়া মানুষজন খুব হতাশায় থাকে, আত্মহত্যা করে। ইউনিভার্সিটি চান্স পাওয়ার পর মনে হয় একটা চাকরি খুব হতাশা কাটিয়ে দিবে, চাকরি পেলেই মনে হয় সব সেটেলড। তোমরা নিশ্চয়ই জেনেছ গত বছর 1, 2, 3 না 25 গভর্নমেন্ট জব পেয়েছে ঢাকা ইউনিভার্সিটির এক স্টুডেন্ট, তাও আত্মহত্যা করেছে। আমরা ভাবি বিসিএস ক্যাডার হয়ে গেলেই লাইফ সেটেলড। ভাই, তোমরা এই বছরে জেনেছ নিশ্চয়ই, এই বছরের জানুয়ারির দিকে বিসিএস মানে পুলিশ, মানে বিসিএস পুলিশ যেটাকে আমরা বলি খুব পাওয়ারফুল একটা পজিশন, বিসিএস পরীক্ষা দিয়ে যেটা হয়, এমন মানুষও আত্মহত্যা করেছে। কি বলছো ভাই? ডাক্তাররা আত্মহত্যা করে। আমরা ডাক্তার হওয়ার জন্য, যারা ডাক্তার হতে পারে তারা মনে করে মানে যারা হতে চায় বা ডাক্তার পড়া যখন শুরু করে তখন মনে করে না এটা ফলে লাইফের সফলতা কোনো পজিশন নির্ধারণ করে না। কেমন? কিছু পেয়ে গেলে লাইফ সফল, বিষয়টা এমন না। সফলতার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নাই ভাই। কেমন? তুমি ভাবছো টাকা বেশি হলে বেশি ভালো না ভাই, টাকা বেশি হলে দেখবা তোমার অসুবিধা বেশি হয়ে গেছে। টাকা রাখবা কই? টাকা ইনভেস্ট করবা ভাই, যখন টাকা বেশি হবে বা একটা অ্যামাউন্টও হবে, দেখবা টাকা ইনভেস্ট করার মতো ভালো জায়গা নাই। জায়গা ভরা বাট ভালো জায়গা নাই। কেমন? আমি গত কিছুদিন আগে রমজান মাসেই আমার এক স্টুডেন্টের কাছ থেকে, কুষ্টিয়া বাড়ির স্টুডেন্টটার, মেয়ে স্টুডেন্ট, আমার সাথে কোনো রিলেশন নাই, মানে রিলেশন বলতে কোনো ধরনের তেমন যোগাযোগ নাই।
ও হয়তো আমাকে তেমনটা বিশ্বাস করে, আমাকে মেসেজ দিয়ে বললো স্যার একজনের কাছে 5 লক্ষ টাকা আছে। আমি জানি ওর কাছেই, মানে আমি বুঝতে পারছি টোনটা শুনে ওর মেসেজটা, একজনের কাছে 5 লক্ষ টাকা আছে। এখন যার কাছে আছে সে কিন্তু সুদ খাবে না এবং সে টাকাটাও কোনোভাবে মানে বিপদে ফেলতে চায় না, মানে তার লাভও দরকার নাই লসও দরকার নাই, মূল টাকাটা যেন থাকে এবং প্রয়োজন মতো যেন 2-1 মাস আগে বলে দিলে টাকাটা পেয়ে যেতে পারে। আমি আমার ওই স্টুডেন্টটাকে কোনো উত্তর দিতে পারি নাই, কারণ আমি ফিল করি আমার পরিচিত কিছু মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য করে মানুষের কাছ থেকে টাকা নেয়। আমি দেখি ভাই, ওই যে একটা ভিডিও দেখেছিলাম ক্লাসের শুরুতে, একটু গল্পের মতো করছি, একটা ভিডিও দেখেছিলাম যে তুমি যখন টাকা কাউকে দিবা, এটা সত্যি কথা, ধরো তুমি আমাকে টাকা দিবা ঋণ, আমি তোমার কাছে টাকা নিলাম ঋণ, আমি দেখবো খুব ভালো মানুষ, আবার তুমি টাকাটা আমার কাছে নিতে আইসো, তখন দেখবা আমি কত ভালো মানুষ বুঝবা। তখন দেখবা আমি জিজ্ঞেস করবো, এরে জাহিদ টাকা কি করবা? ওমা, মানে ভাবটা বুঝছো নি, মানে জাহিদের টাকা আমার কাছে আছে, আমি ব্যবসা করছি জাহিদের টাকা দিয়ে। 2 বছর পরে জাহিদ বলছে স্যার টাকাগুলো একটু দেন, একটু দরকার। জাহিদ টাকা কি করবা? ওমা, টাকা হেতে আবার মানে মালিকের জিগায় তুমি কি করবা? টাকা দিয়ে আমি ঘুমাবো, টাকা দিয়ে আমি পানি কিনা খাবো, অসুবিধা আছে আপনার? কিন্তু টাকা কি করো জিজ্ঞেস করতে হয়, মানে উত্তর দিয়ে আসতে হয়। মূল বিষয় হলো ভাইয়া, সফলতার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নাই, এই জন্য সফলতার একটা ডেফিনেশন আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। পরিশুদ্ধ যে হতে পারবে সেই সফল। পরিশুদ্ধ মানে কি? পরিশুদ্ধ মানে এই না যে তুমি ভালো পজিশন যাবা না, ভালো পজিশন যাবা, বাট সেটা যেন সৎ ওয়েতে হয়। তুমি ভালো পজিশনে গেলেই তুমি সফল না, সেখানে গিয়ে সৎভাবে থাকবা, খুব বেশি প্রত্যাশা করবা না, যতটুকু থাকবে তাতে তুমি হ্যাপি থাকবা। এটাকে কন্টেনমেন্ট বলে। বেশি টাকা হলেই সফলতা না বা সুখ না, বরং আমি একটা কথা বলি প্রায়শ আমার স্টুডেন্টদের সাথে, মানে হি ক্যান বি দ্য হ্যাপিয়েস্ট পারসন অন দ্য আর্থ হু ক্যান ফিল হিমসেলফ অ্যাজ দ্য হ্যাপিয়েস্ট। অ্যান্ড হাউ ক্যান ইউ বিকাম দ্য হ্যাপিয়েস্ট পারসন অন দ্য আর্থ? You can become the happiest person on the earth when you will have the habit of becoming happy with what you have right now in your hand. মানে ভাই, তুমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতে পারি, এবং হওয়ার উপায়টা হলো যদি আমাদের এই অভ্যাসটা থাকে যে আমি আলহামদুলিল্লাহ সুখী, আমার হাতে যা আছে তা নিয়েই। এই হ্যাঁ, আমি আর কথাবার্তা না, আবার একটা মোটিভেশনের মতো হয়ে গেছে মনে হয়, কেউ কষ্ট পাইও না প্লিজ। তবে আমার কাছে মনে হচ্ছে কথাগুলো তোমাদের জন্য কারো জন্য খুব প্রয়োজনীয় কথা। হ্যাঁ জি, আজকে আমরা যেদিন ক্লাসটা করছি চট্টগ্রামের একটা মেয়ে আত্মহত্যা করেছে, আমরা জানতে পারছি। আল্লাহ, বুঝতে পারছো ভাই? হ্যাঁ, তাহলে আমরা যাই, আজকের ক্লাসে চলে যাই। আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা গত ক্লাসের একটা কন্টিনিউয়েশন। আমরা বলছিলাম আমাদের পিন পয়েন্ট এররগুলো নিশ্চয়ই তোমাদের কারো কাছে কঠিন মনে হবে না যারা আমার পিন পয়েন্ট এররের আগের ক্লাসগুলো করো, এবং পিন পয়েন্ট এররগুলো কারো কাছে কঠিন হবে না যদি কেউ অ্যাটেনশন দেয়, কারণ আমি প্রতিটা পিন পয়েন্ট এররের আগে একটা একাধিক ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স তোমাদেরকে দেখাই বা দেখানোর ট্রাই করি। ওকে, আজকের শুরুতে 2টা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স সবাই রিডিং পড়ে ফেলবা, রিডিং পড়ে আমাকে বলবা, দেন আমি একটু বলছি। এই পিন পয়েন্ট এররগুলো ইম্পর্টেন্ট, আজকের মানে প্রথম 2টা পিন পয়েন্ট এরর খুব ইম্পর্টেন্ট। দেখো শুরুতে লেখা আছে I divided this class into 2 parts, মানে আমি ক্লাসটাকে 2টা ভাগে ভাগ করেছি। তাহলে এখানে সাবজেক্ট কিন্তু I divided this class into 2 parts। আমি কিন্তু বলতে পারছি না যে I was divided, আমি কি বলতে পারছি? I was divided মানে কি? ওমা, I was divided মানে হলো আমারে ভাগ করছে 2 ভাগে, ভাই হয় না। I divided মানে আমি ভাগ করেছিলাম, I was divided মানে আমারে ভাগ করছে। I eat মানে আমি খাইছি, যদি বলি I am eaten, আমারে খাইছে, ভাই আমারে খাইছে এটা কেমন বিষয়? যায় না কোনোভাবেই। তো বাক্যের অর্থ দিকে খুব খেয়াল করতে হবে, সাবজেক্টটা কি কাজ করছে নাকি রিসিভ করছে। সাবজেক্ট যদি কাজ করে তখন আমরা বলবো অ্যাক্টিভ মুড, সাবজেক্টে যদি কাজটা রিসিভ করার কথা হয় তখন বলবো প্যাসিভ মুড। তাহলে I divided আর দিস ক্লাস একই কথা, এটাকে আমি একটু প্যাসিভ মুড নিচ্ছি। দিস ক্লাস ওয়াজ ডিভাইডেড, এই ক্লাসটাকে ডিভাইড করা হয়েছে। এখানে আমরা বলা যাবে না যে দিস ক্লাস ডিভাইডেড,
ক্লাস তো ডিভাইড করতে পারে না, ক্লাসকে ডিভাইড করে। তাহলে ওখানে বলা যাবে না আই ওয়াজ ডিভাইডেড, এখানে বলা যাবে না দিস ক্লাস ডিভাইডেড। দিস ক্লাস বলতে হবে ওয়াজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস বাই মি, আমার দ্বারা এই ক্লাসটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একই কথা প্রায় আমি পেসিভ মোডে লিখেছি, দেখো দে ডেস্ট্রয়েড মেনি বিল্ডিংস, তারা ডেস্ট্রয় করেছে বিভিন্ন বিল্ডিং। এখানে বলা যাবে না যে দে ওয়ার ডেস্ট্রয়েড, কারণ দে ওয়ার ডেস্ট্রয়েড মানে কি তারা ধ্বংস হয়ে গেছে, আবার মেনি বিল্ডিংস মিলে না, ফলে এখানে বলতে হবে দে বেস ডেস্ট্রয়েড। আবার এখানে পেসিভ লিখেছি, দেখো মেনি বিল্ডিংস ওয়ার ডেস্ট্রয়েড, বিভিন্ন বিল্ডিংকে ডেস্ট্রয় করা হয়েছিল। ফলে পেসিভ মুডটা খুব ইম্পর্টেন্ট। আশা করছি ক্লিয়ার এতটুকু। আমি কোশ্চেনে যাই তোমাদেরকে নিয়ে, সমাধান করো 27 and 8, 27 and 28 প্লিজ। থ্যাংক ইউ নাজমুল। থ্যাংক ইউ ফাহিম। করো খুব কুইক, সহজে পেরে যাবে আমি জানি। হয়ে গেলে আমাকে ডান লিখে দাও ভাই বোন, জাহিদের ডান, কারণ তোমরা সবাই ডান পেরে যাবা। কারণ হলো ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স বুঝতে পারা মানে কোশ্চেন বুঝতে কোনো টেনশন নাই, শুধু ওয়ার্ড চেঞ্জ হচ্ছে, কথা কিন্তু সেম। যাদের হয়ে যাবে একটু ডান লিখে দাও, আর আমাকে একটু তুমি কি করে দাও, রিয়েকশন দাও। ইফ ইউ আর ডান, ডান আমি দেখছি অনেকেরই ডান, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমি আনসারগুলো দেখাচ্ছি। আনসারটা যা হওয়া উচিত আমি এখানে আঁকাঝোঁকা না করি। দেখো ভাই আমি মনে হয় এখানে আঁকতে হচ্ছে না, তাও একটু দেখাবো যেন সবাই খুব ক্লিয়ার হও। এগুলো ভাই ভালো বুঝলে তুমি দেখবা যে পরীক্ষার কঠিন প্রশ্ন সহজ আনসার করে ফেলবা। মিস্টার হ্যারিজ উইল বি ডিভাইডেড মানে কি? আস্তাগফিরুল্লাহ। মিস্টার হ্যারিজ উইল বি ডিভাইডেড মানে কি? মিস্টার হ্যারিজের ডিভাইড করা হবে? কি রে ভাই এটা কেমনে? মিস্টার হ্যারিজের তো ডিভাইড করা যায় না। কি হবে? মিস্টার হ্যারি উইল ডিভাইড। কি হবে? মিস্টার হ্যারিজ উইল বিটা কাটা যাবে, উইল ডিভাইড। মিস্টার হ্যারি ডিভাইড করবে দ্য বায়োলজি ক্লাস ইন্টু 2 সেকশনস টু প্রিভেন্ট ওভারক্রাউডিং ইন হিজ ক্লাসরুম। মানে তার ক্লাসরুমে যেন ওভারক্রাউডিং না হয়ে যায়, এই জন্য 100 ছেলে মেয়েকে 2টা সেকশনে ভাগ করে। এটা ইউনিভার্সিটির একটা কমন প্যাটার্ন। তাহলে ভুল হলো এখানে। হান্ড্রেডস অফ হাউসেস অ্যান্ড আদার বিল্ডিংস ওয়ার ডেস্ট্রয়িং, মানে এগুলো কি নিজেরা করে? হান্ড্রেডস ঠিক আছে, আদার বিল্ডিংস ঠিক আছে, ওয়ার ডেস্ট্রয়িং না ভাই, ওয়ার ডেস্ট্রয়েড বাই পেসিভ মুড, মানে এগুলো ডেস্ট্রয়েড হয়ে গেছে। হান্ড্রেডস অফ হাউসেস অ্যান্ড আদার বিল্ডিংস ওয়ার ডেস্ট্রয়েড, মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে বাই দ্য রেজিং ট্রপিক্যাল স্টর্ম উইচ লেটার ডেভেলপড ইন্টু আ হারিকেন। আরে হারিকেন মানাটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, HURRICAN, হারিকেন। ভাইয়া ক্লিয়ার কি সবাই? সবাই ক্লিয়ার কি না আমাকে একটু ক্লিয়ার লিখে দাও তো। এখানে কি সবাই ক্লিয়ার কি না? এখানে সবাই ক্লিয়ার তো না? আলহামদুলিল্লাহ। উইল আই গেট লটস অফ ক্লিয়ার ফ্রম ইউর এন্ড? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে ভাই, যেহেতু তোমরা ক্লিয়ার তাহলে আমি আর এখানে না থাকি, সামনে চলে যাই। আসো, আবার ব্যাকগ্রাউন্ডে আমি আর কথা বলতে হবে না, কারণ ব্যাকগ্রাউন্ডগুলো আগে বলে এসেছি। এগুলো মূলত কি, এই পাশে যে সেন্টেন্সগুলো এগুলো হলো আমাদের ট্রানজিটিভ ভার্ব। আমরা পড়ে এসেছিলাম ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট থাকে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, কেউ কেউ বলছিল স্যার এগুলো নিয়ে খুব ভেজাল পোহাতে হয়। সমাধানটা হলো আমরা 3টা ভার্ব কেবল দেখিয়েছি, 3 জোড়া ভার্ব একই ক্যাটাগরি, রেইজ রাইজ, তারপরে লাই লেই, সেট সিট। তাহলে এই কোন ভার্বগুলো ট্রানজিটিভ, আর যেই 3টা ভার্ব ট্রানজিটিভ এদের 4টা ফর্ম, যেই 3টা ভার্ব ইনট্রানজিটিভ তাদের 4টা ফর্ম। খেয়াল রাখতে হবে অবজেক্ট থাকলে ট্রানজিটিভ লিখবো, না অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ লিখবো, দ্যাটস ইট। এবং নিচে লিখে আছে বোথ থাকলে এন্ড হয়, অ্যাজ ওয়েল এজ থাকলে বোথ লিখতে হয় না। এগুলো তোমরা সহজে পেরে যাবা। করো 29 and 30। 29 and 30 আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ফাতিমা, আসাদুল্লাহ,
যারা যারা আমাকে জানিয়েছ। লেখা আছে দেখো, মেরিবেল হ্যাজ রেজিস্টার্ড, মেরিবেল রেজিস্টার করেছে ফর বোথ দ্য আফটারনুন অ্যানথ্রোপোলজি ক্লাস অ্যাজ ওয়েল। বোথ থাকলে অ্যাজ ওয়েল এজ লেখা যায় কিনা চিন্তা করো। দ্য ইভিনিং সোশিওলজি লেকচার। ভাই খুব ধুম পেরে যাবা, এগুলো খুব ইজি জিনিস যদি তুমি একটু অ্যাটেনশনটা দাও, বেসিকটা বুঝো। 30তে, ফুড প্রাইসেস হ্যাভ রেইজড so rapidly in the past few months that some families have been forced to alter their eating habits. alter মানে চেঞ্জ করা বোঝায়। আইসি তোমাদের ডান হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেকেরই। ওকে, যেহেতু ডান হয়ে গেছে ভাই আমি আনসার দেখাই। 29 and 30তে আনসার হলো বিএ। ছোটবেলায় যখন শুনতাম কেউ বিএ পড়ে, মানে বিএতে পড়ে, একটা অসাধারণ ফিলিংস কাজ করতো, রে বাইরে ভাই বিএতে পড়ে। বিএ না শুধু, মানে যখন আমি 3-4-এ পড়তাম, মানে 3তে পড়তাম, তখন আমার বাড়িতে এক স্যার ছিল, উনি আমাদের অঙ্ক করাইতো। তো উনি ইন্টারমিডিয়েটে পড়তো, মানে এইচএসসিতে পড়তো। তখন এটা শুনতে আমার কাছে খুব ভালো লাগতো, ইন্টারমিডিয়েটে পড়ে আমগো স্যারে, সেই একটা ভালো লাগার বিষয় কাজ করতো। ছোটোবেলায় কত কৌতূহল কাজ করতো রে ভাই। আমার গ্রামের বাড়িতে দোকান গনতাম, মানে গ্রামের বাড়ির দোকান আছে না, দোকান বাজারে দোকান গনতাম। এই আমাদের বাজারে এতগুলো দোকান আছে, একটা ভাল লাগা কাজ করতো। আমাদের বাড়িতে কতগুলো ঘর আছে এগুলো গনতাম, ঘর গইনা সুখ পাইতাম। আমাদের বাড়িতে এতগুলো ঘর আছে, ওই বাড়িতে 800 কম ঘর। আমাদের বাড়িতে এতগুলো আম গাছ, ওই বাড়িতে অল্প কয়টা আম গাছ। কেমন? এই জন্য আমাদের লাইফের প্যাটার্নটা এরকম যে তুমি যখন ছোট ছিলা, তুমি ছোটকালের ঘটনাগুলো তোমার এখন হাসায়, আবার তুমি এখন ভাবছো তুমি মোটামুটি সব বুঝো না, আবার 10 বছর পরে দেখবা হায় হায় রে এই কী করছিলাম এগুলো, এই বড় বয়সে, মানে 18 থেকে 20-22 বছর বয়সের সময়, 24 বছর বয়সের সময়। এটা কিন্তু লাইফের পার্ট। হ্যাঁ, আসো ভাই, মেরিবেল হ্যাজ রেজিস্টার্ড ফর বোথ আছে ভাইয়া, দেখো বোথ যেহেতু আছে ফলে অ্যাজ ওয়েল এজ দিব, শেষ অ্যাজ ওয়েল এজ দিব। কেমন? তারপর দেখো, ফুড প্রাইসেস হ্যাভ রেইজড, তো না ভাই, দেখো আমরা পড়েছিলাম, আমি বলেছিলাম তোমাদেরকে রেইজ এটা হলো ট্রানজিটিভ ভার্ব, তারপর অবজেক্ট থাকে। আর রেইজের জায়গায় আমরা রাইজ লিখবো, তারপর অবজেক্ট থাকে না। যদি এখানে সো র্যাপিডলি কি অবজেক্ট না অ্যাডভার্ব। ফুড প্রাইসেস মানে খাবারের দাম বেড়ে গেছে অনেক দ্রুত অ্যাডভার্ব। যেহেতু অ্যাডভার্ব আছে ফলে আমরা ট্রানজিটিভটা লিখবো না, আমরা ইনট্রানজিটিভটা লিখবো। রাইজের পাস্ট ফর্ম কি? রোজটা লিখবো। ওকে, তাহলে ফুড প্রাইসেস হ্যাভ রোজ সো র্যাপিডলি ইন দ্য ফার্স্ট ফিউ মান্থস। দ্যাট, ঠিক আছে, দ্যাট তো লাগবে কনজাংশন। সাম ফ্যামিলিজ, এই দেখো দ্যাটটা কনজাংশন, আসাদ বুঝো, কিন্তু কনজাংশন 2 সেন্টেন্সে কানেক্ট করে। সাম ফ্যামিলিজ হ্যাভ বিন ফোর্সড, কিছু ফ্যামিলিকে ফোর্স করা হয়েছে টু অল্টার মানে চেঞ্জ দেয়ার ইটিং হ্যাবিটস। ভাই বোন, আশা করছি সবাই ক্লিয়ার, আমাকে একটু জানাও। ইয়েস, নস্টালজিক বিষয় ভাই। সবাই কি ক্লিয়ার? জানাও। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। আসো, এখানে কয়েকটা সেন্টেন্স লিখেছি, আমি নিচের সেন্টেন্সগুলো আগে বলবো, বলা দরকার নাই নিচেরগুলো, কারণ এগুলো আমি রিপিট করেছি। এই 4টা হলো ভাই আমরা পড়েছিলাম তো, ডিসপাইট আর ইনস্পাইট অফ, দুটার অর্থ একই, একটার ইন্টারচেঞ্জ করা যায়। ডিসপাইট অর্থ সত্য, ইনস্পাইট অফ অর্থ সত্য, এদের পর সেন্টেন্স থাকে না, নাউন ফ্রেজ থাকে, এবং ডিসপাইটের সাথে অন্য কোনো প্রিপোজিশন লেখা যায় না। ইনস্পাইট অফটা যেমন আছে তেমনই লিখতে হয়। অলদো আর ইভেন দো এগুলো একই কথা বলছিলাম। অলদো, ইভেন দো এদের পর সেন্টেন্স থাকে, লেখা আছে। অলদো হি ওয়াজ ইন ইনজুরি হি প্লেড ক্রিকেট, যদিও সে ইনজুরিতে ছিল তবুও সে ক্রিকেট খেলেছিল, যদিও তার অসুস্থতা ছিল তবুও সে রান্না করেছিল। তার অসুস্থতা সত্ত্বেও, ইনজুরি সত্ত্বেও সে খেলেছিল, অসুস্থ সত্ত্বেও সে রান্না করেছিল। আর এখানে দুটো সেন্টেন্স লেখা আছে, তোমরা এগুলো বুঝো। আমি তোমাদের হুজ শব্দটার ব্যবহার করিয়েছিলাম প্রোনাউনের ক্লাসে, রিলেটিভ প্রোনাউনে বলেছিলাম তোমাদেরকে নিশ্চয়ই। হুজ মানে কি ভাই? রিলেটিভ প্রোনাউন। হুজ অর্থ কি? যার। হুজ অর্থ হলো যার, যেটা একটা রিলেটিভ প্রোনাউন। তো হুজ শব্দটার পরে একটা নাউন থাকতে হয়, কারণ আমরা পড়েছিলাম পসেসিভ অ্যাডজেক্টিভ। এই হুজ শব্দটা এখন একটা মাইয়ের মতো কল্পনা করো, মাই। তো মাই শব্দের পরে একটা নাউন থাকতে হয় না? মাই নেম, মাই ক্লাস, হ্যাঁ, মাই ফাদার, কিছু একটা কিন্তু লিখতেই হয়। তো এখানে একই কথা, আই এম দ্য পারসন, আমি হলাম ওই ব্যক্তিটা, হুজ চাইল্ড ডাইড, যার সন্তান মারা গিয়েছিল।
তাহলে আই অ্যাম দ্য পারসন হুজ চাইল্ড ডাইড। তাহলে দেখো হুজ এই শব্দটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, যার অর্থ যার, তারপর একটা চাইল্ড আছে। অ্যান্ড দেন হি ইজ দ্য টিচার, সে হলো ওই টিচার, হুজ স্টুডেন্টস, যার ছাত্রছাত্রীরা আর কিউরিয়াস, যার ছাত্রছাত্রীরা খুব উৎসুক। ক্লিয়ার কি? ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার কি না? আমরা নিচের চারটা ব্যাকগ্রাউন্ডে বললাম ডিসপাইট ইনস্পাইট অফের পরে ফ্রেজ মানে সেন্টেন্স থাকবে না, নাউন প্রোনাউন থাকবে, নাউন ফ্রেজ থাকবে, অর্থ সত্ত্বেও, অলদো ইভেনদের পর সেন্টেন্স থাকবে। উপরে বললাম হুজ শব্দটার ব্যবহার, হুজ শব্দটা কোনো ব্যক্তিকে রেফার করে, সেটা রিলেটিভ প্রোনাউন। তবে হুজ শব্দটা যেহেতু পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, তারপর অবশ্যই একটা নাউন থাকবে, তবে নাউনটা কোনো ব্যক্তির নাম হবে না। হুজ শব্দটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, এটা ব্যক্তিকে রেফার করবে, তবে হুজ শব্দের পর কোনো নাউন থাকতেই হবে, তবে নাউনটাই যেন কোনো ব্যক্তির নাম না হয়। দ্যাটস ইট। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আচ্ছা, এবার কোশ্চেন সমাধান করো। 31 and 33, 31 to 33। দ্য ম্যান অব হুম, নস্টালজিক কি স্যার? বুঝো না? নস্টালজিক মানে হলো পিছনের কথা নিয়ে খুব বেশি আবেগপ্রবণ হয়ে যাওয়া। নস্টালজিক মানে হলো, ধরো ভাই তোমরা সবাই নস্টালজিক মানুষ, বলতেই নস্টালজিক অনেকটা। ফর এক্সাম্পল আমি যদি বলি ছোটোবেলায় তুমি কি করতা, ছোটোবেলার বিষয়গুলো ধরো। আমি গ্রামে যখন থাকতাম, এখনও গেলে খুব ডুবাই বলে, ডুবাই বুঝো কি না? মানে পানিতে খুব লাফালাফি করি। আমাদের বাড়ির পাশে একটা ট্রেন রাস্তা আছে, তো ট্রেন রাস্তার আমরা ট্রেন রাস্তা থেকে আবার একটা স্রোতের মতো খালও আছে, আমরা ওখান থেকে ঝাঁপ দিতাম। এটা একটা নস্টালজিক বিহেভিয়ার। তারপর নস্টালজিক হতো আম গাছে উঠে বসে থাকতাম, এটা নস্টালজিক, মানে আমার আগের কথা, যেগুলো আসলে এখন আর নাই ভাই হাতে। ক্রিকেট খেলতাম, আমি তো ক্রিকেট খেলাটাকে কেমন করতাম, এই যে বলতাম ধরো আমার বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে বাজারে যেতে, মানে লোকালের বাজারে যেতে আধা ঘন্টা 40 মিনিট সময় লাগতো হেঁটে হেঁটে। আমি বাজারে যাইতাম, তবে যাইতে যাইতে বাংলাদেশের ক্রিকেট খেলার ধারাভাষ্য দিতাম। তখন বাংলাদেশ, আমার দেশের বাড়ি চাঁদপুর, বাংলাদেশ ক্রিকেট খেলতে বসে জিম্বাবুর সাথে আর শ্রীলঙ্কার সাথে, জিম্বাবু কেনিয়া শ্রীলঙ্কার সাথে। তখন আমি ধরো ধারাভাষ্য দিতাম, ধরো বাংলাদেশ বোলিং শুরু করছে না, দৌড় শুরু করলেন মাশরাফি বিন মুর্তজা, আম্পায়ারকে ত্যাগ করলেন, বল করলেন আউট সুইং, জোরালো আবেদন, কিন্তু আম্পায়ার নাদিব শাহ এই আবেদনে কোনো সাড়াই দিলেন না। মাশরাফি বিন মুর্তজা ফিরে যাচ্ছেন তার বোলিং মার্কে, ফিরলেন, দৌড় শুরু করলেন, এগুচ্ছেন তিনি, বল করলেন অন ড্রাইভ, এই যে এমনি চলছে শুধু। মানে এগুলো কল্পনা করতে করতে আমার 40-50 মিনিট চলে যেত ভাই। তখন মানে ওই যে কি জানি বলে পাগলের সুখ মনে মনে, এই জাতীয় কিছু একটা আছে না, এটা করতে করতে 1-1.5 ঘন্টা মানে আমার 40-50 মিনিট চলে যেত। তা আমার এক মানে 2 বছর সিনিয়র ভাই, যদিও মানে পড়াশোনার কারণে সে আমার 2-1 বছর জুনিয়র হয়ে গেছে, তা আমরা দুজনেই কাজ করতাম যাইতে যাইতে। একবার আমি ধারাভাষ্য দিতাম আর একবার ও ধারাভাষ্য দিত। এই আমরা আবার বাজি খেলতাম। বাজি বুঝো তো ভাই? বাজি মানে হলো আমরা বাড়িতে 6-7 জন 8 জন একই বয়সে ছিলাম, 7 জন করে টিম খেলতাম। কত এক ম্যাচ খেলতাম 2 টাকা করে বাজি। এগুলো নস্টালজিক বিহেভিয়ার। 2 টাকা এক ম্যাচ জিততে পারলেন, 3 ওভারে খেলা, শর্ট পিচ খেলতাম, এই আর কি। যাক ভাই, কেউ কষ্ট পাইও না। হ্যাঁ, আমাদের একটু গল্পের মতো আসছে ভাই, তোমাদের সাথে একটু ইজি হচ্ছি তো, ভালোবাসছি তোমাদেরকে, এই জন্য বলছি, আদারওয়াইজ এগুলো বলতাম না। এই আসো, দ্য ম্যান অব হুম দ্য রেড কার। ভাইয়া এটা মিলে না, উত্তর লাগবে এ। দ্য ম্যান হুজ রেড কার, বাক্য এখানে কি হবে? দ্য ম্যান হুজ রেড কার, মানুষ, দ্য ম্যান লোকটার, হুজ রেড কার যার লাল গাড়িটা, ইজ পার্কড মানে পার করা হয়েছে, ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস আমাদের বাড়ির সামনে, ইজ আ প্রমিনেন্ট ফিজিশিয়ান ইন দিস টাউন মানে যেই মানুষটার গাড়ি আমাদের বাড়ির সামনে পার করা হয়েছে তিনি একজন মানে প্রসিদ্ধ চিকিৎসক আমাদের এই টাউনের, আমাদের এই শহরে। তাহলে এখানে অব হুজা কি লাগবে ভাই? হুজ। দ্য ম্যান হুজ রেড কার, যার লাল গাড়ি। আমরা বলছিলাম তো হুজ শব্দের বসে নাউনের পরিবর্তে, এবং তারপর একটা নাউন প্রয়োজন হয় ব্যক্তির নাম ছাড়া। দেন অলদো হার সিভিয়ার পেইন, অলদো লিখছেন কিন্তু তারপর সেন্টেন্স দিতে হবে, তো বলতে হবে অলদো শি ইজ ইন সিভিয়ার পেইন,
শি ইজ ইন সিভিয়ার পেইন অথবা শি ওয়াজ ইন সিভিয়ার পেইন। এখানে আমরা অলদোর জায়গায় ভাই ডিসপাইট অথবা ইনস্পাইট অফ একটা লিখে দেবো, ডিসপাইট অর ইনস্পাইট অফ একটা লিখে দেবো, তাহলে আমাদের উত্তর কিন্তু এ, মানে ভুল এ। দ্য প্রপোজাল হ্যাজ রিপিলড, এই ভাই প্রপোজাল হ্যাজ রিপিলড, রিপিল মানে বাতিল করা, বাতিল হওয়া। এখন প্রপোজাল কি নিজে নিজে বাতিল হয় নাকি প্রপোজালের বাতিল করা হয়েছে? দ্য প্রপোজাল হ্যাজ বিন রিপিল মানে প্রস্তাবটারে বাতিল করা হয়েছে আফটার 30 মিনিট ডিসকাশন। 30 মিনিট ঠিক আছে, কিন্তু এ ডিসকাশন 30 মিনিট ঠিক আছে, মানে 30 মিনিটের ডিসকাশনের পরে, অ্যান্ড আ নাম্বার অফ অবজেকশনস, কিছু অবজেকশনের পরে, টু ইটস ফেইলিওরের ব্যর্থতা নিয়ে, টু ইনক্লুড আওয়ার ডিস্ট্রিক্ট, আমাদের ডিস্ট্রিক্টে। তাহলে দ্য প্রপোজাল হ্যাজ রিপিল না, হ্যাজ বিন রিপিল, কারণ প্রপোজাল নিজে নিজে বাতিল করতে পারে না, প্রপোজাল রে বাতিল করতে হয়। দ্য প্রপোজাল হ্যাজ বিন রিপিল। ভাইয়া ক্লিয়ার? এই ক্লিয়ার কিনা বলো? দ্য প্রপোজাল হ্যাজ বিন রিপিলড। তাহলে প্রথমটাতে আমরা পেলাম দ্য ম্যান হুজ রেড কার, সেকেন্ডটাতে আমরা পেলাম অলদো লেখা যাবে না, ডিসপাইট অথবা ইনস্পাইট অফ লিখবো, আর থার্ডটাতে লিখবো দ্য প্রপোজাল হ্যাজ বিন রিপিল, প্রপোজালটাকে বাতিল করা হয়েছে আফটার আ 30 মিনিট ডিসকাশন অ্যান্ড আ নাম্বার অফ অবজেকশনস টু ইটস ফেলিয়ার টু ইনক্লুড আওয়ার ডিস্ট্রিক্ট। ক্লিয়ার ভাই? ওকে, আমি যাচ্ছি, আসো। অ্যাগেইন আমার আমি কথা আর বলবো না, আমি খুব শর্ট করে একটা রিভিউর মতো দিব। প্রথম বক্সা নিয়ে কথা বলবো না, কারণ এটা আমরা পড়েছি, এগুলো সব ট্রানজিটিভ অবজেক্ট থাকবে, এগুলো ইনট্রানজিটিভ অবজেক্ট থাকবে না। অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ লিখবো, অবজেক্ট থাকলে ট্রানজিটিভ লিখবো। এখানে একটু শর্ট করে বলি, হি ইজ দ্য পারসন হু প্রোভাইডস মি, হু প্রোভাইডস আস এভরিথিং। তিনি হলেন ব্যক্তি, ওই ব্যক্তিটা যিনি আমাকে সব কিছুই দেন। তার মানে আমরা বলেছিলাম হু আর হুম, হু শব্দটা মূলত কোনো ব্যক্তির বদলে বসে, হুটা একটা রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউন যাকে বসে বলে, যার ব্যাপারে কথা বলে তার পাশেই বসতে হয়, এবং যার ব্যাপারে রিলেটিভ প্রোনাউন কথা বলে তারে আমরা অ্যান্টিসিডেন্ট বলি। অ্যান্টিসিডেন্ট না বললে অসুবিধা নাই, মূল কথা হলো রিলেটিভ প্রোনাউন যার ব্যাপারে কথা বলবে তার পাশেই বসবে। তাহলে হি ইজ দ্য পারসন হু, এখানে ব্যক্তির বদলে আমরা হু আর হুম বসাই, এটা হলো মূল পয়েন্ট। ব্যক্তির বদলে আমরা কি বসাই? হু আর হুম বসাই। তাহলে ব্যক্তির বদলে আমরা হু আর হুম বসাই। আমি তোমাদের নিশ্চয়ই পড়িয়েছি, হু আর হুম যদি আমাদের পরীক্ষা অপশনে থাকে, আমি হু বা হুম কোন ডাইরেক্ট চুজ করব, কেমনে চুজ করব? পরীক্ষায় যখন আমি ব্যক্তির পরিবর্তে কোনো রিলেটিভ প্রোনাউন লিখতে হবে তখন আমরা হু হুম লিখব, আর বস্তুর পরিবর্তে আমরা দ্যাট উইচ লিখি। এখন যখন বুঝবো ব্যক্তির পরিবর্তে হু হুম আছে, হু হুম লিখতে হবে, হু লিখবো নাকি হুম লিখবো, এটার সমাধানটা আমি বলি এভাবে, আমরা প্রথমত বাক্যের ভার্ব খুঁজবো। হি ইজ দ্য পারসন, ইজটা হলো ভার্ব, প্রোভাইডসটা হলো ভার্ব, দুটা ভার্ব পাচ্ছি বাক্যে। কোনো বাক্যে যদি দুটা ফাইনাইট ভার্ব থাকে অবশ্যই একটা ক্লজ মার্কার থাকবে অথবা একটা রিলেটিভ প্রোনাউন থাকবে, আছে একটা, দুটা ফাইনাইট ভার্ব আছে। এবার আমি হু হুমের জন্য দুটা ভার্বের জন্য দুটা ফাইনাইট ভার্ব খুঁজবো। হি ইজ ভার্বের ফাইনাইট ভার্ব হলো হি, বাট প্রোভাইডস ভার্বের সাবজেক্ট ফাইনাইট ভার্ব কিন্তু নাই, ফলে আমরা হু লিখছি। যদি তুমি হু আর হুম বুঝতে পারো, ব্যক্তির পরিবর্তে বসাবা, এন্ড হু লিখবা নাকি হুম লিখবা এটা নির্ধারণ করার জন্য তোমার কাজ হলো বাক্যে প্রথমত ভার্ব খোঁজা। যদি দেখো ভাই বোন ভার্ব যা তার চেয়ে সাবজেক্ট একটা কম, তখন হু লিখবা। আমরা এখানে দেখছি ইজ ভার্বের সাবজেক্ট হলো হি, প্রোভাইডস ভার্বের সাবজেক্ট হলো হু, ফলে মানে প্রোভাইডস ভার্বের সাবজেক্ট কিন্তু নাই, ফলে হু লিখলাম। আর সেকেন্ডটাতে দেখো হি ইজ, উই শুড রিলাই, দেখো ভাই শুড রিলাই ভার্বের সাবজেক্ট হলো উই, আর ইজ ভার্বের সাবজেক্ট হলো হি, কোনো অভাব নাই, ফলে হুম লিখে দিলাম। দ্যাটস ইট। ক্লিয়ার কিনা বলো? ইয়েস, জাহিদ হাসান পাপন। আমি এই রিপ্রোনাউন দিয়ে আমরা একটা ক্লাসে নিয়েছিলাম, আমার যারা কোনো ধরনের স্পেশাল ইংলিশ কোর্সে ভর্তি আছো, লাইক জিএসটি, সিইউআরইউ, জিএইউ, কোনো একটাতে একটা ক্লাসে আমরা নিয়েছিলাম শুধু এই রিলেটিভ প্রোনাউনটা ধরেই। তোমরা আশা করছি ক্লিয়ার, বেসিক পয়েন্টটা তোমরা ক্লিয়ার। ভাই ক্লিয়ার কে কে আমাকে একটু ক্লিয়ারেন্স দিয়ে দাও। ক্লিয়ার আমাকে ফাহিম বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ। আমি অনেকের কাছ থেকে ক্লিয়ার পেয়ে গেছি, যেহেতু আমরা সামনে চলে যেতে পারছি। কোশ্চেন করো 34-5। হি ইজ দ্য অনলি ক্যান্ডিডেট, সে হলো একমাত্র ক্যান্ডিডেট, হু দ্য ফ্যাকাল্টি মেম্বার্স ভোটেড নট টু রিটেন অন দ্য লিস্ট অফ এলিজিবল রিপ্লেসমেন্টস ফর প্রফেসর কটেই। ভাই তুমি এখানে হু লিখতে পারবা, বাট চিন্তা করো হুটা এখানে ঠিক আছে কি না। 35 ইনস্পাইট অফ দ্য টেন্যান্টস অবজেকশনস, টেন্যান্টস মানে ভাড়াটিয়ার অবজেকশন সত্ত্বেও দ্য অ্যাপার্টমেন্ট ম্যানেজার ডিসাইডেড টু রাইজ দ্য রেন্ট বাই $40 পার মান্থ। ওরে বাইরে ভাই, এগুলো তো খুব সহজ জিনিস আমাদের দেশে, ভাড়াটা মানে মালিক ইচ্ছা মতোই বাড়ায় দেয়।
ডান হয়ে গেছে কিনা ভাইয়া বলো, ডান। ইফ ইউ আর ডান রাইট মি অন দ্য চ্যাট আলহামদুলিল্লাহ ডান অর ডান, অথবা তোমার সুন্দর হাতটা দিয়ে একটা রিয়েকশন দাও যেন আমি বুঝতে পারি যে ইউ আর ডান। যারা রেকর্ড ক্লাস করছো তারাও নিশ্চয়ই আমাদের টাইম মতো এগোচ্ছ। আসো উত্তরগুলো আমরা দেখি। 34 and 5। 34-এ আমরা উত্তর দেখছি বি অ্যান্ড সি। কেন বি নাম্বারটা আমি যদি একটু ব্যাখ্যা করি। দেখো ভাই, হি ইজ দ্য অনলি ক্যান্ডিডেট, ঠিক আছে, অনলি ক্যান্ডিডেট, সে হলো একমাত্র ক্যান্ডিডেট, এটা কিন্তু ঠিক আছে, মানে সেই একমাত্র ক্যান্ডিডেট, ফলে এই নাম্বারটা নিশ্চয় ঠিক আছে। এবার আমরা বি নাম্বারের দিকে যাই। হি ইজ দ্য অনলি ক্যান্ডিডেট হুটা ঠিক আছে কি না, ব্যক্তির বদলে হু বসে, এখন হু লিখবো নাকি হুম লিখবো একটু খুঁজবো আমরা। ইজ ভার্ব আছে একটা, সাবজেক্ট পেয়ে গেছি ইজ, এরপরে যাই তো শেষের দিকে। হু দ্য ফ্যাকাল্টি মেম্বার্স ভোটেড একটা ভার্ব পেলাম, সাবজেক্ট হলো কে, দ্য ফ্যাকাল্টি মেম্বার্স, মানে ফ্যাকাল্টি মেম্বাররা ভোট দিছে, ভোটেড ভার্বের সাবজেক্ট হলো ফ্যাকাল্টি মেম্বার্স। নট টু রিটেন অন দ্য লিস্ট, আমি আর কোনো ভার্ব পাই না। আমরা ভার্ব পেলাম দুটা ভাই, দেখো ইজ হলো ভার্ব, সাবজেক্ট হলো হি, এখানে ভোটেড হলো ভার্ব, সাবজেক্ট হলো আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স। তার মানে ভোটেড ভার্বের সাবজেক্ট পেয়ে গেছি, ইজ ভার্বের সাবজেক্ট পেয়ে গেছি, কোনো অভাব টভাব নাই, ফলে হু না লেখে হুম লিখবো, হু না লেখে কি লিখবো, হুম লিখবো। অ্যান্ড দেন ইনস্পাইট অফ, ঠিক আছে, ইনস্পাইট অফ ভালো লাগছে, ইনস্পাইট অফ দ্য টেনেন্টস অবজেকশনস, ঠিক আছে, এখানেও মানে ভাড়াটিয়ার আপত্তি সত্ত্বেও দ্য অ্যাপার্টমেন্ট ম্যানেজার ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, ডিসাইডেড পরে ইনফিনিটিভ ভার্ব, ভালো লাগছে এতটুকু, কিন্তু ভালো লাগে না আবার এখানে এসে। আমরা অবজেক্ট দেখছি, আমরা বলছিলাম তো রেইজ ভার্বটা হলো ট্রানজিটিভ, যার পর অবজেক্ট থাকে, আর রাইজ ভার্ব হলো ইনট্রানজিটিভ, তারপর অবজেক্ট থাকে না। তাহলে আমরা কিন্তু এই ভার্বটার পর টু রাইজের পর একটা অবজেক্ট দেখছি, টু দ্য রেন্ট মানে ভাড়াটা, তাহলে অবজেক্ট যেহেতু আছে ফলে আমরা অবজেক্ট থাকার কারণে ট্রানজিটিভ ভার্বটা লিখবো, তাহলে রেইজের জায়গায় কি লিখবো ভাই, টু রেইজ। বাক্যটা হবে ইন স্পাইট অফ দ্য টেনেন্টস অবজেকশনস দ্য অ্যাপার্টমেন্ট ম্যানেজার ডিসাইডেড টু রেইজ দ্য রেন্ট বাই $40 per month. If you are clear, could you please write me on the chat clear? I am done with my part. Now the ball is in your court. Let me know guys. অথবা তোমার সুন্দর হাতটা দিয়ে আমাকে একটা রিয়েকশন দাও। ক্লিয়ার পাচ্ছি আমি আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। তাহলে আমি যাচ্ছি, হ্যাঁ ওকে। এখানে একটু কথা আছে, যদিও লম্বা কথা না, ছোট্ট। আমি প্রথমত নিচেরটা দেখাই তোমাদেরকে, যেটা তোমরা সহজে বুঝো। হি লেইজ দ্য গ্রোসারিজ, ওই জায়গার কথাটাই ভাই। দেখো দ্য গ্রোসারিজ অবজেক্ট যেহেতু আছে ফলে লেইজটা লিখবো ট্রানজিটিভ ভার্ব। লেই শব্দের চারটা ফর্ম হলো লেই, লেইড, লেইং। আর লাইজ অন দ্য ফ্লোর, সে শুইছে কোথায়, ফ্লোরে, অবজেক্ট নাই, অ্যাডভার্ব আছে ফলে ইনট্রানজিটিভ লিখবো। এই চারটা ভার্ব মানে এই ভার্বের ফর্মটা কি, লাই, লেই, লেন, লেইং। এটা নিশ্চয়ই সবাই ক্লিয়ার, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। এখানে আসো, এখানে লেখা আছে, তোমাদের মনে প্রশ্ন থাকে, স্টুডেন্টের কাছ থেকে প্রশ্ন পাই, স্যার বস্তুর বদলে আমরা দ্যাট অথবা উইচ ব্যবহার করি, কারণ আমরা কি ইচ্ছে মতো দ্যাট উইচ লিখতে পারবো? ইংলিশে এটা খুব বেশি ম্যাটার করে না, বাট একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি একটু দেখো, হ্যাঁ, এটা তোমাদের কখনো কখনো হয়তো কনফিউশনে কাজে দিবে, এটা সমাধান পাওয়া এখানে, এটা নর্মালি কোনো বইতে সমাধান নাই। দেখো এখানে লেখা আছে ক্লথস দ্যাট ইউ ডোন্ট চুজ ফ্রম হার্ট শুড নট বি বট। আমি আমার মতো করে লিখেছি, কি লিখেছি ভাই দেখো, ক্লথস মানে জামা কাপড়, শুড নট বি বট মানে ব্যাখ্যা দিয়েছি এখানে, ক্লথস দ্যাট ইউ ডোন্ট চুজ ফ্রম হার্ট মানে তুমি যেই জামা কাপড় পছন্দ করো না মন থেকে, এটা কিনা দরকার নাই, কেনা উচিত না। আরেকটা সেন্টেন্স লিখেছি, এটা 1 নম্বর সেন্টেন্স, এটার আমি 1 বলি, এটারে তোমাদের জন্য 2 বলি বোঝানোর স্বার্থে। সেকেন্ড সেন্টেন্স লিখেছি মাই আঙ্কেল, আমার আঙ্কেল, উইচ স্যার আঙ্কেল তো না, মাই সাইকেল, এবং সাইকেল খুব পাওয়ারফুল জিনিস ভাই। জীবনের একটা বাস্তবতা আমি বলি, মানুষ তোমারে ভালোবাসে না ভাই, মানুষ আমারও ভালোবাসে না রে। যদি মানুষ তোমারে ভালোবাসে বুঝে নিও তোমার কিছু একটা আছে, মানে তোমার কোনো কিছুর জন্য তোমাকে ভালোবাসে। বুঝতে পারছি কি? মানুষ অ্যাবসলিউটলি তোমারে ভালোবাসে না, কোনো মানুষই না। মানুষ যদি তোমাকে আমাকে ভালোবাসে নিশ্চয়ই কোনো একটা প্রয়োজনেই ভালোবাসে। সহজ এক্সাম্পল সাইকেলটার কথা মনে পড়ছে আমার একটা সাইকেল ছিল এক সময়, তো আমার এক ভাই আমার ফোন দিয়েছিল একদিন হঠাৎ করে, মানে নর্মালি উনি আমার ফোন দেওয়ার কথা না, তো নতুন সাইকেল যেহেতু
আমার ফোন দিছে, এই কী খবর, আসুস নি ভালো? আমি বললাম, ও ভাই রে ভাই, এই লোক তো আমার ফোন দেয় না, কথা না ঘটনা কি? তাহলে আসি ভালো ভাই। তাহলে আমি মোটামুটি টের পাইছি উনি ওই ক্যাটাগরি আর কি। বলে হ্যাঁ আসো তো ভালো আলহামদুলিল্লাহ, তোমার সাইকেলটা তো ভাই লাগতো। ও ভাই এটা নেই। তো ওনার মতো শুধু একজন না, অনেকেই, মানে নতুন সাইকেল পাইছি তো, তো নতুন সাইকেল কেনার পর মানে আমি একটা সময় সাইকেল চালাইতাম। সাইকেল মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট, মানে সাইকেল মানে ইজ অ্যান এক্সিলেন্ট এক্সারসাইজ। আমার মানে পথের দূরত্ব কমে যায়, প্লাস একটা এক্সারসাইজও হয়। তো উনি আমাকে বা আমার পরিচিত কয়েকজন এরকম আমার ফোন দিত, ফোন দিয়ে আমার খোঁজখবর নিত। এটা খোঁজখবর আমারটা নিত হলো নেওয়ার জন্য, কিন্তু মূল জিনিস হলো সাইকেলটা আসেনি, সাইকেলটা দেয়, সাইকেলটা লাগবো, কোথাও যাবি নি, সাইকেলটা বাইরে দিয়ে যা, আসো ভাই। তো এখানে যেটা বলা আছে, মাই সাইকেল, আমার সাইকেল, উইচ ডাজ নট রিকোয়ার মাচ মানি টু রিপেয়ার, যেটা ঠিক করার জন্য খুব টাকা দরকার হয় না, ইজ এক্সট্রিমলি ইউজফুল ফর মাই হেলথ, আমার স্বাস্থ্যের জন্য খুব ইউজফুল। এটা বলছে। দুটা সেন্টেন্স বুঝছো কিনা বাংলা কথা? দুটা সেন্টেন্সের বাংলা কথা তো বুঝছো সবাই? দুটো সেন্টেন্সের বাংলা কথা বুঝছো নি? তারপর ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলবো, খুব ইম্পর্টেন্ট এটা, জানো? বাংলা কথা বুঝছো নি ভাই? এটা রিয়েকশন দাও যদি বুঝে যাও। হ্যাঁ বুঝছো তো? হ্যাঁ, এবার আসো। এবার দেখো ভাইয়া, আমরা মাঝে দিয়ে আমি দুটো এক্সাম মানে দুটা রোলের মতো লিখেছি, রেস্ট্রিক্টেড ক্লজ আর একটা হলো নন রেস্ট্রিক্টেড, রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ। কেউ ভয় পাইও না এই জিনিস শুনে, সোজা জিনিস ভাই। রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ। রেস্ট্রিকটিভ মানে কি? লেখা আছে ইফ ইট ইজ ওমিটেড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স উইল বি চেঞ্জড। মানে আমি এই যে কালার করে যে অংশটা রেখেছি না, এটা একটা ক্লজ, বুঝতে পারছো? এটা একটা ক্লজ। এখন যদি এই অংশটা আমরা ফেলে দেই, এই অংশ যদি কি ফেলে দেই, রেস্ট্রিক্টিভ ক্লজ হলো এমন ক্লজ যেই ক্লজটা ফেলে দিলে বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যায়। আর বলছি, রেস্ট্রিক্টিভ ক্লজ হলো এমন ক্লজ যেই ক্লজটা ফেলে দিলে বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যায়, ওই ক্লজটা ফেলা যাবেই না। মানে যেই ক্লজ ফেলে দিলে বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যায়, ওই ক্লজটাকে রেস্ট্রিক্টিভ ক্লজ বলে, ওই ক্লজটাকে ফেলা যাবেই না, সেখানে আমরা দ্যাট লিখতে হবে। এটা হলো মূল পয়েন্ট। দেখো ভাই, আমি যদি দ্যাট ইউ ডোন্ট চুজ ফ্রম মাই হার্ট এটা ফেলে দেই, ফ্রম হার্ট এটা ফেলে দেই, তাহলে এটার বাক্যের অর্থ কি হয়? ক্লথ শুড নট বি বট, জামা কাপড় কেনা উচিত না। হ্যাঁ, এই কথা আমি বলতে চাইছি ভাই, এই কথাকে আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি মন থেকে যদি জামা কাপড় পছন্দ না হয় কিনতে যাইও না। ঈদ আসছে, আমার কিনতেই হবে, পছন্দ না হলে কিনবা কি জন্য? কিনবো না আমি। আমার জামা কাপড় কিন্তু অনেক সময় লাগে, কখনো কখনো খুব। তো দেখো, ক্লথস দ্যাট ইউ ডোন্ট চুজ ফ্রম হার্ট শুড নট বি বট, যেই জামা কাপড় তুমি মন থেকে পছন্দ করো এটা কেনা উচিত না, এটা এক কথা। আর যদি বলি ক্লথ শুড নট বি বট, জামা কাপড় কেনাই উচিত না, এটা কিন্তু আমি এই কথা বলি নাই। ফলে এই যেই সেন্টেন্সের এই ক্লজ মার্কারযুক্ত অংশটাকে আমরা ফেলে দিলে অর্থ চেঞ্জ হয়ে যায়, সেই সেন্টেন্সটাকে আমরা বলছি রেস্ট্রিক্টিভ ক্লজ। এবং রেস্ট্রিক্টিভ ক্লজটা অবশ্যই ফেলা যায় না, সেখানে দ্যাট ক্লজ লিখতে হয়। আর নন রেস্ট্রিক্টিভটা কি ভাইয়া? যেই সেন্টেন্সের ক্লজটা লেখা আছে ইফ ইট ইজ ওমিটেড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স উইল নট বি চেঞ্জড অ্যান্ড নন রেস্ট্রিক্টিভ ক্লজ ইজ এডিশনাল। মানে নন রেস্ট্রিক্টিভ ক্লজ যেটা, যেই সেন্টেন্সটা ফেলে দিলে বাক্যের অর্থ পাল্টায় না। যেমন আমি বলি মাই সাইকেল, আমার সাইকেল, উইচ ডাজ নট রিকোয়ার মাচ মানি টু রিপেয়ার, আমার সাইকেল যেটা ঠিক করতে খুব টাকা প্রয়োজন হয় না, ইজ এক্সট্রিমলি ইউজফুল ফর মাই হেলথ, আমার স্বাস্থ্যের জন্য খুব উপকারী। দেখো ভাই, আমি যদি এই কথাটা ফেলে দিই, এই সেকেন্ড সেন্টেন্সের অংশটা ফেলে দিই, বাক্যের অর্থ ঠিকঠাক থাকে। মাই সাইকেল ইজ এক্সট্রিমলি ইউজফুল ফর মাই হেলথ, আমার সাইকেল আমার স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এখন নন রেস্ট্রিক্টিভ ক্লজে আমরা কিন্তু উইচ লিখতে হয়, বস্তুর বদলে আমরা কি লিখি? উইচ। দেখো এখানে ক্লথসের বদলে, ক্লথসও বস্তু, এটার বদলে আমরা দ্যাট লিখেছি। এখানে মাই সাইকেল বস্তু, তারপরে উইচ লিখেছি। রিজনটা কি বুঝতে পারছো তো? রেস্ট্রিক্টিভ ক্লজে আমরা বস্তুর বদলে নিশ্চয় দ্যাট লিখতে হয়, আর নন রেস্ট্রিক্টিভ ক্লজে বস্তুর বদলে আমরা উইচ লিখতেই হয়, দ্যাট লেখা যায় না। কথাটুকু ক্লিয়ার কিনা বলো ভাই? অনেক লম্বা কথা, আমাদের টফেলেও এটার অনেক অনেক পেঁচা গোছায় ক্যামেরা জানিয়ে বুঝাইছি। আমি আমার ভাষায় বলছি তোমাদেরকে দুটা সেন্টেন্স লিখে, তোমরা ক্লিয়ার কিনা বলো প্লিজ সবাই। আমি আবার বলবো প্রয়োজনে, আমি একটু দূরে থেকে বলি হ্যাঁ তোমাদেরকে। ভাই, রেস্ট্রিক্টিভ ক্লজ হলো এমন ক্লজ যে ক্লজটা ফেলে দেওয়া ঠিক না, ফেলে দিলে অর্থ যেহেতু পাল্টায়, তখন আমরা ওই
ক্লজটা ফেলবো না এবং বস্তুর বদলে তখন দ্যাট লিখবো। আর নন ডাস্ট্রাকটিভ ক্লজ হলো এমন ক্লজ যে সেন্টেন্সটা ফেলে দিলে বাক্যের অর্থ পাল্টায় না, ওটা ফেলে দিলে অসুবিধাও নাই। যদি রাখতে হয় তখন বস্তুর বদলে আমরা উইচ লিখবো, দ্যাট লিখবো না। দ্যাটস ইট। এতটুকু যদি বুঝো দেখবা কত কঠিন প্রশ্ন সমাধান করে ফেলতে পারছো ইনশাআল্লাহ। তোমরা সবাই যেহেতু ক্লিয়ার, আমি সামনে যাচ্ছি। করো এবার 36-7, দেখবা ভাল লাগবে তোমার, এখন উত্তর করতে পারবাই ইনশাআল্লাহ। ইয়েস, থ্যাংক ইউ জাহিদ হাসান। দ্যাট আর উইচের যে ব্যাখ্যাটা আমি বললাম এতক্ষণ ধরে ভাই, এটা কোনো বইতে পাবা না, নিশ্চিত করে থাকো। মানে বাংলাদেশের মানে বাজার যতগুলো বই আছে কোনো বইতে দ্যাট আর উইচের এত ক্লিয়ারেন্স নাই, যেটা আমরা ক্লিফ ট্রাভেল থেকে দেখলাম। 36-7 দেখো ভাই, দিস ক্লাস কমা দ্যাট ইজ প্রিরিকুইজিট ফর মাইক্রোবায়োলজি ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই উড রাদার ড্রপ ইট। আমরা বলেছিলাম নন রেস্ট্রিকটিভ ক্লজে কিন্তু কমা দেওয়া দরকার নাই, আর নন রেস্ট্রিকটিভ ক্লজে কিন্তু কমা দিতে হয়, যেটা এডিশনাল। কমা থাকলে বুঝে নিও নন রেস্ট্রিকটিভ, আর কমা না থাকলে বুঝে নিও রেস্ট্রিকটিভ, এবং বাকির অর্থ দিকেও চাইলে একটু খেয়াল করতে পারো। ভাইয়া হয়ে গেলে আমাকে একটু ডান লিখে দাও, যারা আমার সাথে লাইভ ক্লাসে আছো। যারা রেকর্ড ক্লাসে আছো আমি খুব প্রত্যাশা করব প্লিজ তুমি, আমরা যতটুকু সময় দিয়েছি তার মাঝে তুমি একটু চিন্তা করে আনসারগুলো লিখবা নিজের মতো করে খাতায়, চিন্তা করবা প্লিজ, টানাটানি করে দেখো না। আই ফিল লাইক উত্তর হয়ে গেছে অনেকেরই, আমরা আনসার দেখাচ্ছি। দেখো ভাই 36-এ আমার আগের এতক্ষণ ধরের কথাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সহজেই। আমাদের এখানে দ্যাটটা লাগবে না ভাই, উইচ লাগবে। উইচ কী লাগবে? একটা উইচ, কারণ উইচ এটা একটা কি নন রেস্ট্রিকটিভ ক্লজ। নন রেস্ট্রিকটিভ ক্লজ আমরা 2 কমা দিয়ে পাচ্ছি। দিস ক্লাস ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই উড রাদার ড্রপ ইট, এতটুকু পড়লে হয়ে যাচ্ছে। মানে এই কথাটা যদি আমি ফেলেও দিতে চাই, আমার বাক্যের মানে চেঞ্জ হচ্ছে না। দিস ক্লাস দ্যাট ইজ প্রিরিকুইজিট ফর মাইক্রোবায়োলজি, এই ক্লাসটা যেটা মাইক্রোবায়োলজির জন্য একটা পূর্ব শর্ত, খুব ডিফিকাল্ট, আমি বরং চাইছি এটা মানে দ্যাট আই উড রাদার ড্রপ ইট, এটা আমি বাদ দিয়ে দিব। তাহলে এই কথাটা ছাড়াও কিন্তু আমি উত্তর সেন্টেন্সের মানে দাঁড়ায় দিস ক্লাস ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই উড রাদার ড্রপ ইট। তাহলে যেহেতু কমা দিয়েও আছে ফলে বুঝতে পারছি নন রেস্ট্রিকটিভ ক্লজটা ফেলে দিলে অর্থ চেঞ্জ হয় না, অসুবিধা নাই, মূল সেন্টেন্সটা ঠিক থাকে, মানে ঠিক থাকে। সেখানে আবার বস্তুর বদলে কিন্তু আমরা দ্যাট না লিখে লিখতে হয়, উইচ লিখতে হয়, যেটা আমরা এতক্ষণ ধরে পড়ে দেখে এসেছি। দেন দ্য ডক্টর টোল্ড মিস্টার অ্যান্ডারসন দ্যাট বিকজ অফ হিজ সিভিয়ার ক্র্যাম্পস হি শুড লে ইন বেড। ভাই লে ইন বেড আমরা পড়ে আসছি, দেখো ভাই LAY লাই, লেই এটা হলো ভার্বের বেস ফর্ম ট্রানজিটিভ, LIE লাই এটা হলো ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ইনট্রানজিটিভ। আমরা দেখছি শুড, দেখছি শুডের পর ভার্বের বেস ফর্ম হয়, এই জন্য লেই অথবা লাই দেখবো। এখন অবজেক্ট থাকলে লিখবো লেই, অবজেক্ট না থাকলে লিখবো লাই। আমরা দেখছি ইন ব্যাড কিন্তু অবজেক্ট না, ব্যাডে অ্যাডভার্ব এটা, ফলে আমরা লেইটা না রেখে লিখবো লাইটা লিখবো, লাই। The doctor told Mr. Anderson that because of his severe cramps he should lie in bed for a few days, শুয়ে থাকা উচিত কিছুদিনের জন্য। তাহলে lie in bed, lay in bed না। তোমরা ক্লিয়ার কি না আমাকে জানাও প্লিজ। তোমরা কি ক্লিয়ার ভাই বোন? ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, তোমরা যেহেতু ক্লিয়ার তাহলে আমিও সামনে এগিয়ে যেতে পারি। আমি আর এখানে ব্যাখ্যা দিব না, কারণ প্রথমগুলো ট্রানজিটিভ, মানে সেট, SET সেট হলো ট্রানজিটিভ, অবজেক্ট থাকবে। SAT সেট যেটা সিট ভার্বের পাস্ট ফর্ম, সেটার পর অবজেক্ট থাকবে না। আর হুমের বিষয়টা এখানে আবারও আসছে, যেটা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলেছি। করো 38-9। ইফ ইউ হ্যাড সেট দ্য প্ল্যান্ট ইন এ কুলার লোকেশন, যদি তুমি প্ল্যান্টটারে সেট করো কুলার লোকেশনে, দ্য লিভস উড নট হ্যাভ বার্নড, পাতাগুলো পোড়াইতো না। যদি তুমি এটা সেট করতা প্ল্যান্টটা কুলার লোকেশনে মানে ঠান্ডা জায়গায়, তাহলে পাতাগুলো পোড়াইতো না। এটা ইফযুক্ত সেন্টেন্স, মানে কন্ডিশনাল মুডে, বাট আমাদের উত্তরে কন্ডিশনালের কোনো ভেজাল আছে কি না? আছে, কন্ডিশনালের ভেজালও আছে। হেডের পর ভার্বের 3 নম্বর ফর্ম হবে,
এটা একটা বিষয় আছে, হতে পারে, চেক করো, আমি আসলে জানি না। 39 ডক্টর হার্ডার উইচ ইজ দ্য প্রফেসর ফর দিস ক্লাস। কে ব্যাডার বোতল ব্যক্তির পরিবর্তে আমরা উইচ লিখি কিনা সেটা চিন্তা করো ভাই। ডক্টর হার্ডার, বুঝতে পারছি তিনি একজন ব্যক্তি, ডক্টর দেখে বুঝছি হার্ডার একজন ব্যক্তি। আমরা তো হার্ডারও পড়ি, কিন্তু ডক্টর দেখে বুঝছি উনি একজন ব্যক্তি, পুরুষ না মহিলা জানি না, বোঝা যাচ্ছে না এখানে। ডক্টর হার্ডার ড্যাশ ইজ দ্য প্রফেসর ফর দিস ক্লাস উইল বি অ্যাবসেন্ট দিস উইক বিকজ অফ ইলনেস। বিকজ অফ হিজ অথবা হার ইলনেস থাকলে আমরা বুঝতাম ডক্টর হার্ডার বেডা নাকি বেডি। হ্যাঁ, ডান তো সবার? ডান হয়ে গেছে, আমরা উত্তর দেখছি। আসো উত্তরে আমরা যেটা দেখছি আলহামদুলিল্লাহ সেটা হলো ভাই দেখো, ইফ ইউ হ্যাড, এখানে তো সেট হয় না, এখানে আইদার এসইটি সেট লাগবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা লাগবে, অথবা সিট সেট সিটেন নাকি, সিট সেট সিটেন, মানে সিট সেট সেট নাকি, সিট ভার্বের তিনটা ফর্ম, থার্ড ফর্মটা কি? হ্যাঁ, সিট এসআইটি সিট সেট হ্যাঁ, সিট সেট। আচ্ছা যাই হোক, এটা যদি পাস্ট পার্টিসিপল ফর্মও হয় এটা কিন্তু মিলে না। কেন ভাই? আমরা পড়ে এসছি না, এসইটি সেট হলো ট্রানজিটিভ ভার্ব, এসআইটি সিটটা হলো ইন্ট্রানজিটিভ, তাহলে সেট ভার্বের পাস্ট ফর্ম সেট, আর এটার পাস্ট ফর্ম হলো সেট অ্যান্ড সেট। পাস্ট পার্টিসিপল ফর্ম সেট, পাস্ট পার্টিসিপল ফর্মও সেট, এটা সবগুলোই সেট। এখন ট্রানজিটিভ যদি অবজেক্ট থাকে তাহলে এসইটি লিখবো, আর যদি অবজেক্ট না থাকে তাহলে এসআইটি দিয়ে যেটা বা এসএটি লিখবো। তাহলে যেহেতু অবজেক্ট আছে দেখছি, ফলে কিন্তু এসএটি না হয় এসইটিটা লাগবে, মানে ট্রানজিটিভ ভার্বটা লাগবে। আর এখানে ডক্টর হার্ডার উইচ তো হয় না, ব্যক্তির পরিবর্তে উইচ না হয় কি হয়? হু হয়। ডক্টর হার্ডার হু ইজ দ্য প্রফেসর ফর দিস ক্লাস উইল বি অ্যাবসেন্ট দিস উইক বিকজ অফ ইলনেস। তোমরা ক্লিয়ার কিনা বলো কুইক, তোমরা কি ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তাহলে আমি সামনে চলে যাই। আমার একটু কথা বলতে হবে না, কারণ ডিসপাইট, ইনস্পাইট অফ, অলদো দোর কথা বলছে। অ্যান্ড দেন ওই যে আমি শুরুতে বলেছিলাম আই ডিভাইডেড দিস ক্লাস ইনটু টু পার্টস, মানে অ্যাক্টিভ পেসিভের বিষয়টা ওনারা বলছে আবারও, মানে আসবে আমাদের। তাহলে আমি আর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা না বাড়াই, তোমরা সমাধান করো। 40 থেকে 41, 40 to 41, 41। Despite of a language barrier, humans have managed to communicate with others through sign language, in which certain motions stand for letters, words or ideas. Wow, lovely idea. এটা খুব হেল্পফুল। হ্যাঁ, এটা ছাড়া যারা কানে শুনে না তারা আসলে কেমনে বুঝতো। Then 41, this class has cancelled because too few students had registered before registration closed. হয়ে গেছে না? হয়ে যাওয়া উচিত, যাদের হয়ে যাবে একটু ডান লিখে দিবা। লাইভ ক্লাসে যারা আছো আমার সাথে এখন একটু রিয়েকশন দিও, যারা রেকর্ড ক্লাস করছো তারাও মাঝে মাঝে একটু রিয়েকশন দিও, বুঝতে পারলে। হ্যাঁ, অসুবিধা নাই তো, বা কমেন্টের দিয়ে একটা ওয়ার্ড লিখো কিন্তু। Yes, I feel like you are done, so I should go on. 41 এর উত্তর হলো আমাদের কেমন? প্রথমটা ডিসপাইটের সাথে অফ বসে না, আমরা পড়ে আসছি হাজার বার। শব্দটা হবে ডিসপাইট অথবা ইনস্পাইট অফ, ডিসপাইট অথবা ইনস্পাইট, ডিসপাইটের সাথে কোনো প্রিপোজিশন বসবেই না, ফলে উত্তর আমাদের এই নাম্বারে ভুল। ডিসপাইট আ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ল্যাঙ্গুয়েজ মানে ভাষার বাধা সত্ত্বেও, প্রতিবন্ধক সত্ত্বেও হিউম্যানস হ্যাভ ম্যানেজড, মানব জাতি ম্যানেজ করতে পেরেছে, টু কমিউনিকেট, যোগাযোগ করতে, উইথ আদার্স, অন্যদের সাথে, থ্রু সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, ইন উইচ যেটিতে, সার্টেন মোশনস কিছু মোশনস, স্ট্যান্ড ফর মানে বুঝায়, লেটার্স, ওয়ার্ডস অ্যান্ড আইডিয়াস। ওই যে দেখো না টিভির, বিশেষ করে বিটিভির কোনা দিয়ে দেখবা এরকম হাত পা লড়ায়, এই দেখবে হাত পা লড়ায়, এটা দিয়ে কিছু একটা বুঝায় যে কিছু একটা ঘটছে। যারা কি বলা যেতে পারে কানে ধরে না, তারা কিন্তু তারা এই সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে ওদেরকে একটা নির্দিষ্ট ফিগার বোঝানো হয়, ওরা এগুলো দিয়েই বোঝে, ওরা কিন্তু এটার ভাষা হিসেবে কাউন্ট করে। দেন ব্রেইলি সিস্টেম একটা আছে, ব্রেইলি সিস্টেম, অন্ধ যারা, তারা কীভাবে লিখে, তাদের লেখার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে।
ব্রেইলি কোরআনও আছে। এবং ঢাকার মোহাম্মদপুরের দিকে একটা অন্ধদের একটা মাদ্রাসা আছে, যেখানে যেখানে ওরা অন্ধদেরকে পড়ায় এবং সেখানে এই ব্রেইলি কোরআন দিয়ে পড়ায়। কোরআনটা মানে ওরা ধরে ধরে ইয়ে করে আর কি, চোখে তো আর দেখে না বাচ্চারা, ওই ওদের জন্য একটা কলমের মতো আছে, ওটা দিয়ে অথবা হাত দিয়ে ধরে ধরে ওরা ওজন করে করে পড়ে। তাহলে আসো, দিস ক্লাস হ্যাজ ক্যান্সেল না তো হ্যাজ বিন ক্যান্সেল, কারণ ক্লাস কি নিজে নিজে ক্যান্সেল করতে পারে নাকি ভাই, ক্লাসটারে ক্যান্সেল করা হয়। তাহলে দিস ক্লাস হ্যাজ বিন ক্যান্সেল বিকজ, কারণ ঠিক আছে টু ফি স্টুডেন্ট, ঠিক আছে স্টুডেন্টের বদলে মানে টু ফি বসতে হবে, টু ফি স্টুডেন্টস অনেক কম স্টুডেন্টস হ্যাড রেজিস্টার করেছিল বিফোর রেজিস্ট্রেশন ক্লোজড। তাহলে এখানে দিস ক্লাস হ্যাজ বিন ক্যান্সেলড। ক্লিয়ার না ভাই? ক্লিয়ার হলে আমাকে একটু বলে দাও, কুইক করে আমরা যাচ্ছি, আর আমরা সময় বেশি নিব না ইনশাল্লাহ, কুইক করো। ইফ ইউ আর ক্লিয়ার কুড ইউ প্লিজ রাইট মি অন দ্য চ্যাট ক্লিয়ার। Clear. I have been receiving lots of clearance from your part, so I can go on. দেখো ভাই, আবার বলবো না আমি কথা। প্রথম দুটা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, প্রথম জোড়া, এরপরে লেখা আছে দ্য বুক রেড ইজ এক্সিলেন্ট, ওই যে রেড ইজ ক্লজের বিষয়টা। দ্য বুক রেড ইজ এক্সিলেন্ট, যে বইটা পড়া হয়েছে সেটা এক্সিলেন্ট। আমরা এখানে দুটা ভার পাইলাম, নিশ্চয়ই ইজটা প্রিন্সিপাল হোক, এই READ রিড, এটা কেন আসছে? হঠাৎ করে একটা ভার আসে না, নিশ্চয়ই এটা রেডিউস করা হয়েছে। তাহলে রিডে যাওয়ার মূলত বাক্যটা কেমন ছিল? দ্যাট ওয়াজ রেড। দ্য ওয়াচ অ্যাডভার্টাইজড অন দ্য টেলিভিশন ইজ অ্যামেজিং, এটা রেডিউস করা হয়েছে। মূল সেন্টেন্সটা কেমন ছিল? দ্য ওয়াচ দ্যাট ওয়াজ অ্যাডভার্টাইজড অন দ্য টেলিভিশন ইজ অ্যামেজিং। উত্তর করো 42 and 3। After Alan had searched for 20 minutes, he realized that his jacket had been laying on the table the entire time. 43. The problems that discovered. প্রবলেমটাই নাকি ডিসকভার করেছিল। চিন্তা করো, সেন্টেন্স পেসিভ মুড। The problems, active বা passive mood, the problems that discovered since the initial research had been completed caused the committee members to table the proposal temporarily. To table এখানে নন ফাইনাইট ভার্ব, টেবিলটা কিন্তু এখানে নাউন না। অনিশ্য ডান, আমাদের জাহিদ ডান। আসাদের কি অবস্থা? ভাই লিখে দাও যাদের ডান হয়ে গেছে। ওকে, আমি আনসার দেখাই। হ্যাঁ আসো, যাদের প্রবলেম হচ্ছে টেনশন নিও না, আমি আছি, আমি বুঝিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ বুঝে গেলেই হলো। দেখো উত্তর হচ্ছে আমাদের CA। কেন CA নিব আমরা? প্রথমটা সি নিচ্ছি কেন? সহজে বোঝা যাওয়ার উচিত। দেখো আমি বলছি তোমাকে একটু আগে, লেই শব্দটার আইএনজি ফর্ম হলো LAING, লেইং, যেটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব। আর LAI এর আইএনজি ফর্মটা হলো LYING, ডাইরেক্ট LYING, লাইং। এই দুটো হলো ট্রানজিটিভ, এই দুটো হলো ইনট্রানজিটিভ। যদি অবজেক্ট থাকে তাহলে এই দুটোর একটা লিখবো, আর অবজেক্ট না থাকলে এই দুটোর একটা লিখবো। আমরা দেখছি অন দ্য টেবিল, টেবিলের উপরে, অবজেক্ট নাই, তাহলে আমরা লাই লিখবো। যেহেতু আইএনজি ফর্মটা লিখতে চাইছে না, আমরা লাইংটা লিখবো, এখানে এটা কেটে দিব, উত্তর হচ্ছে সি। দেন এখানে এ কেন ভাই? দ্য প্রবলেম দ্যাট ডিসকভার্ড, মানে প্রবলেম কি নিজেরা নিজে ডিসকভার করেছিল? না, মিলে না ভাই। দ্য প্রবলেমস দ্যাট ওয়ার ডিসকভার্ড, দেখো ওনারা এখানে রিডিউস করতে চাইও রিডিউস করে নাই, তাহলে বাক্যটা ঠিকঠাক লিখে দেন না। দ্য প্রবলেমস দ্যাট ওয়ার ডিসকভার্ড, কারণ প্রবলেম কিন্তু নিজেরা নিজে ডিসকভার করে না, প্রবলেমটার ডিসকভার করা হয়েছিল। পেসিভ মুডটা দাও, তাতে হয়ে যাচ্ছে। দ্য প্রবলেমস দ্যাট ওয়ার ডিসকভার্ড সিন্স দ্য ইনিশিয়াল রিসার্চ হ্যাড বিন কমপ্লিটেড কজ দ্য কমিটি মেম্বার্স টু টেবল দ্য প্রপোজাল টেম্পোরারিলি। ক্লিয়ার কি না বলো? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ফাহিম ফর রাইটিং সো ফাস্ট। ওকে আসো 43 থেকে এরপরে আসবো আমরা। এখানেও আমাদের কথা খুব বেশি নাই। প্রথম দুটা সেন্টেন্স লিখেছি আমরা সাবজাংটিভ, সেই আমাদের খেলা যেত নাসমার কথা। নাসমা তো না, আমাদের রূপা ইজ মডার্ন। রূপা ইজ মডার্ন দিয়ে আমরা কিছু ভার পড়েছিলাম,
ওয়ার্ড পড়েছিলাম সাবজেক্টিভ, সাবজেক্টিভ ওয়ার্ডের পর দ্যাট ক্লজ থাকে, সাবজেক্টটা যাই হোক ভার্বের বেস ফর্ম। আই রিকমেন্ডেড দ্যাট হি গোজ লিখতে ভালো লাগতো, বাট গো লিখতে হবে কারণ রিকমেন্ডেড সাবজেক্টিভ ওয়ার্ড। ইট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট শব্দটা সাবজেক্টিভ ওয়ার্ড, দ্যাট আছে সাবজেক্ট যাই হোক ভার্বের বেস ফর্ম লিখছি। আরও কিছু লেখা আছে সাজেস্ট, রিকোয়ার, কমান্ড। অ্যান্ড দেন লেইজ আর লাইজ আমরা বুঝতে পারছি ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। হি মেক্স মি রিড দ্য বুক, মেক এটা পজিটিভ ভার্ব, তারপর অবজেক্টটা থাকতেই হবে, যদি পজিটিভ বলতে হয় মেকটাকে, মেকের পর অবজেক্ট আছে, ভার্বের বেস ফর্ম হয়। তোমরা এগুলো নিশ্চয়ই এতধ্বনি এতদিনে খুব ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 44 and 5 করে ফেলো কুইক করে। 44-এ লেখা আছে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হি lay in bed for several days as a precaution against further damage to the tendons. ফিরে যাবা ভাইয়া, খুব ইজি কিন্তু। 44 ক্যাটাগরির প্রশ্ন আমরা আজকে মোটামুটি 4-5টার বেশি সমাধান করেছি, এবং 44 ক্যাটাগরির প্রশ্ন বিশেষ পরীক্ষায় আসছে। হি ওয়াজ এক্সস্টেড সো হি ড্যাশ ডাউন। 45-এ ডক্টর আলভারেজ was displeased because the student had turned in an unacceptable report, so he made him to rewrite it. Made আছে তারপর to rewrite it, এটা লিখছে ওনারা আর কি। কি বলবা তোমরা? হয়ে যাওয়ার কথা তোমাদের। আলভারেজ রে পাইছো না? আলভারেজ আর্জেন্টিনার প্লেয়ার না? আসো ভাই। ভাইয়া আমি এখানে আঁকাঝোঁকা করবো না, কারণ দ্য ডক্টর সাজেস্ট পাইছি আমরা, দ্যাট পাইছি আমরা, তারপর এখানে না আঁকাঝোঁকা একটু করি, তাতে তোমাদের যদি একটু সহজ হয় ভাই। আমার একটু কষ্ট বাড়ুক 2-1 মিনিটের, তোমাদের সহজ হোক। আমরা বুঝছি এখানে হির পরে ভার্বের বেস ফর্ম লিখছেন, ভাল লাগছে। সাজেস্টটা দেখছেন, দ্যাট ক্লজ আছে, হির পরে বেস ফর্ম লিখছেন, ভাল লাগছে, আপনি বুঝছেন এটা সাবজেক্টিভ ওয়ার্ড। বাট আমরা বলেছিলাম তো LAY লেই আর LIE লাই, যেহেতু ভার্বের বেস ফর্ম, ফলে লাই আর লেই দুটো নিয়ে একটা কথা। অবজেক্ট যদি থাকে লেই লিখবো, অবজেক্ট না থাকলে আমরা লাই লিখবো। যেহেতু আমরা দেখছি ইন ব্যাড, ব্যাডে অবজেক্ট নাই, অ্যাডভার্ব আছে, ফলে লাইটা না হয়ে লেই হবে, লেই মানে লেইটা না হয়ে লাই হবে। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হি লাই ইন বেড, সে শুয়ে থাকুক বেডে কিছুদিন। দেন ডক্টর আলভারেজ ওয়াজ ডিসপ্লিজ, ডক্টর আলভারেজ খুব অসন্তুষ্ট ছিল, বিকজ কারণ দ্য স্টুডেন্ট হ্যাড টার্নড ইন। ঠিক আছে, স্টুডেন্ট টার্নড ইন মানে ভাই সাবমিট করা। টার্ন ইন মানে কি? সাবমিট করা। এটা পরীক্ষা আসছিল। হোয়াট ডু মিন বাই টার্ন ইন? টার্ন ইন মানে সাবমিট করা। স্টুডেন্ট সাবমিট করেছিল অ্যান আনঅ্যাকসেপ্টেবল রিপোর্ট। ঠিক আছে, একটা অগ্রহণযোগ্য রিপোর্ট। সো ফলে হি মেড হিম, ভাই মেড আছে, মেডের পর অবজেক্ট আছে, মেড একটা পজিটিভ ভার্ব, তারপর ভার্বের বেস ফর্ম। যেহেতু স্টুডেন্টরা মানে ডক্টর আলভারেজ খুব অসন্তুষ্ট ছিল, যেহেতু স্টুডেন্টরা মানে একটা আনঅ্যাকসেপ্টেবল অগ্রহণযোগ্য রিপোর্ট টার্ন ইন করেছিল, ফলে তিনি তাদেরকে জোর করে আবার লেখাইছে। এই যে মেড মানে কিন্তু এখানে ক্রিয়েট করা না, মেড মানে কিন্তু মেড শব্দ যখন পজিটিভ বুড হয় তখন ওর অর্থ কিন্তু ফোর্স করা, কোয়েটস করা। তাহলে হি মেড হিম টু রিরাইট দেম, টুটা হবে না, মেডের পর ভার্বের বেস ফর্ম হয়, তিনি তাদেরকে আবার লিখাইছে, আবার লেখ, এই আর কি। ক্লিয়ার কি ভাই? ফাহিম ক্লিয়ার বলে ফেলেছে, বাকিরা কি ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কি না এই দুটা কোশ্চেন 44 and 5? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ জাহিদ, লাভ ইউ গাইজ। দেন আমরা বলেছিলাম ভাইয়া অপশনাল দ্যাট মানে কিছু ভার্বের পর দ্যাট ক্লজ না লিখলেও হয়, কিছু ভার্বের পর দ্যাট ক্লজ লিখতেই হয়। দে আর সেইটেল থিং বিলিভ, এদের পর তুমি দ্যাট ক্লজ লিখলেও হয়, না লিখলেও হয়। বাট মেনশন, ডিক্লেয়ার, রিপোর্ট স্টেট, মেনশন, ডিক্লেয়ার, রিপোর্ট স্টেট, এই 4টা ভার্বের পর দ্যাট ক্লজ লেখা বাধ্যতামূলক। তবে সাবধান, আমি বুঝিয়েছিলাম তোমাদের কাউকে, এখানে আমাদের কোশ্চেনটা কিন্তু এভাবে খেয়াল করতে হবে। মেনশন, ডিক্লেয়ার, রিপোর্ট স্টেট, এদের পর দ্যাট ক্লজ লিখতে হবে, মানে এদের পর না, মানে এদের সাথে সাথেই না, এদের পর সবসময় লিখতে হবে সেটা এমন না, বলেছিলাম তোমাদেরকে। এদেরকে দিয়ে যদি সিম্পল সেন্টেন্স হয় তাহলে দ্যাট ক্লজ লিখবো কেন? দ্যাট ক্লজ তখন প্রয়োজন হয় যদি আরেকটা সেন্টেন্স আসে। এদের পর যদি আরেকটা সেন্টেন্স আসে তখন আমরা দ্যাট ক্লজ লিখার প্রশ্নটা আসবে, দ্যাট ক্লজ লিখতেই হবে। এবং দ্যাট ক্লজটা কখন লিখবো? এই ভার্বগুলোর পর একটা সেন্টেন্স আসলে এই ভার্বগুলোর পরই না, এই ভার্বগুলো দিয়ে যে সেন্টেন্সটা শুরু হয়েছে এই সেন্টেন্সটা শেষ হয়ে গেলে নতুন একটা সেন্টেন্স যে লাগবে ওই সেন্টেন্সের শুরুতে লিখবো দ্যাট।
বা ওই সেন্টেন্সের আগে দিয়ে লিখবো দ্যাট। এটাই আমরা মূল ক্লাসে বলেছিলাম, এইগুলো যখন পড়িয়েছিলাম। আসো 44 and 6, 44 একটাই তো আছে, আরে কুইক করে ফেলো। দ্য প্রজেক্টর ডিরেক্টর স্টেটেড, আমি মনে হয় উত্তর দেখাবো 10 সেকেন্ডসের মাঝে। দ্য প্রজেক্টর ডিরেক্টর স্টেটেড, স্টেটের একটা ভার্ব আমরা পড়েছি মেনশন, ডিক্লেয়ার, রিপোর্ট, স্টেট। সেই টেল, থিঙ্ক, বিলিভ। সেই টেল, থিঙ্ক, বিলিভ এই চারটার পর অপশনাল দ্যাট তুমি লিখতে পারো, নাও লিখতে পারো যদি প্রয়োজন হয়। আর মেনশন, ডিক্লেয়ার, রিপোর্ট, স্টেট এদের পর যদি দ্যাট ক্লোজ লিখার প্রয়োজন হয় বা নতুন সেন্টেন্স আসে, ডেফিনেটলি আমরা দ্যাট ক্লোজটা লিখতেই হচ্ছে। ফলে দ্য প্রজেক্টর ডিরেক্টর স্টেটেড দ্যাট, এরপরে স্টেটের পর আমরা নতুন সেন্টেন্স পাচ্ছি, ফলে স্টেটের পরে আমাদের এখানে দ্যাট লেখার প্রশ্ন আছে, তাই না? এখানে কিন্তু আমরা ডিরেক্ট দ্যাট লেখার একটা প্রশ্ন আছে একবার সাথেই, যেহেতু স্টেটের পর দ্যাট ক্লোজ লিখতেই হবে সাথে, কারণ এর পরে সেন্টেন্স শুরু হয়ে গেছে, হি বিলিভড, ফলে এখানে আমরা দ্যাট লিখতে হবে। দ্যাটটা নাই, ফলে এটা ভুল, এটাই আমাদের আনসার। দ্য প্রজেক্টর ডিরেক্টর স্টেটেড দ্যাট হি বিলিভড ইট ওয়াজ নেসেসারি টু স্টাডি, নেসেসারির পর স্টাডি হয়, ইনফিনিটিভ হয়, টু স্টাডি দ্য প্রপোজাল ফর সেভারাল মোর মান্থস বিফোর মেকিং আ ডিসিশন। বিফোর একটা প্রিপোজিশন, তারপর ভারত হাতে আইন দিয়ে আছে, ঠিক আছে, বিফোর মেকিং আ ডিসিশন। ক্লিয়ার কিনা ভাইয়া? ক্লিয়ার হলে তোমার সুন্দর হাতটা দিয়ে আমাকে একটা রিয়েকশন দিয়ে ফেলো। আসাদ, জাহিদ, ফাহিম, রুবিয়া একটা রিয়েকশন দিয়ে ফেলো। কারা কারা আছো ভাই একটা রিয়েকশন দিও। Yeah, as you are done, we are also ক্লাসের শেষ দিকে আলহামদুলিল্লাহ। দেখো ভাই, এখানে আমি কথা বলছি না, ডিসপাইট, ইনস্পাইট অফ, দো, অল দো। আর শেষ সেন্টেন্সটা দেখো, যেটাকে আমরা ক্লজের দৃষ্টিকোণ থেকে এটাকে আমি নমিনাল দ্যাট ক্লজ বলে থাকি নমিনাল দ্যাট ক্লজ। ভাই দেখো, নমিনাল দ্যাট ক্লজ, কেউ ভয় পাইও না, কঠিন জিনিস না ভাই। নমিনাল দ্যাট ক্লজ, নমিনাল দ্যাট ক্লজ এটা অনেকটা নাউন ক্লজ, এটা একটা নাউন ক্লজ মূলত। দেখো এই যে পুরো সেন্টেন্সটা একটা নাউন, দ্যাট সজীব ইজ অ্যান অনেস্ট পারসন, এটা একটা নাউন ক্লজ, এটা একটা নাউন ক্লজ। বলো স্যার নাউন ক্লজ কেমনে বুঝলাম? ভাই ভার্বের আগে কে বসে? সাবজেক্ট বসে, তো সাবজেক্ট কে হয়? নাউন বা প্রোনাউন। প্রোনাউন নামে কোনো ফ্রেজ ক্লজ নাই, ফলে এটা নাউন। যেহেতু এখানে একটা ফাইনাইট ভার্ব আছে দেখছি, সাবজেক্টও আছে, ফলে ডেফিনেটলি একটা ক্লজ এবং ক্লজ মার্কারও আছে। এবং কোনো সেন্টেন্সে যদি একটা ক্লজ মার্কার থাকে বা অবশ্যই দুটো ফাইনাইট ভার্ব থাকবে। আমরা দেখছি এখানে একটা ইজ আছে, এখানে একটা ইজ আছে, ফলে এই অংশটাকে আমরা বলি নমিনাল দ্যাট ক্লজ। নমিনাল দ্যাট ক্লজ হলো মূলত একটা নাউন ক্লজ, তবে সেটা দ্যাট দিয়ে শুরু হয়, দ্যাটস ইট। নমিনাল দ্যাট ক্লজ হলো মূলত একটা নাউন ক্লজেই, তবে সেটা দ্যাট দিয়ে শুরু হয়। এতটুকু, হ্যাঁ, আশা করি বোঝাতে পেরেছি। এবার তোমাদেরকে আমি সেন্টেন্স দেখালেই আরও ক্লিয়ার হওয়া, যদি কারো একটু খটকা থাকেও। করো ভাই। অলদো দ্য ডেঞ্জার কোনোভাবে আসে কিনা, আসো তোমার মনে আসে কিনা, রিডিং পড়তে বাধ্য কিনা তুমি। অলদো দ্য ডেঞ্জার দ্যাট হি মাইট বি ইনজুর্ড, Boris bravely entered the burning house in order to save the youngster. 48. That these students have improved their grades because of their participation in the test review class. আমি একটু সময় নিব এখানে তোমাদের, যেন ক্লিয়ারলি আনসার করতে পারো ভাই, বুঝে শুনে আনসার করো। প্রথমটা সহজেই পারবা, সেকেন্ডটাও সহজেই পারবা, তবে কারো জন্য সময় লাগতে পারে, আমি আছি। দ্যাটটা নিয়ে চিন্তা করছো, দ্যাটের বিষয়টা। ক্লু যদি দেই ভাই, দ্যাটটা যদি ক্লজ মার্কার হয়, তুমি বাক্যে দুইটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে, খুঁজতে হবে। আর যদি বাক্যে দুইটা ফাইনাইট ভার্ব না পাও, তাহলে দ্যাটটার দরকার নাই। ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হলে আনসার নিশ্চয়ই পেরে গেছো ভাই বোন। আমি আনসার দেখাই, হ্যাঁ, 10 সেকেন্ডসে। আমরা দেখছি আমাদের এই দুটা কোশ্চেনের আনসার যেভাবে দাঁড়ায়, সেটা হলো প্রথমটাতে আমরা দেখছি অলদো লিখে আছে, কিন্তু তারপর ডাইরেক্ট সেন্টেন্স নাই। অলদোর পর দ্য ডেঞ্জার, কী রে ভাই, নাউন ফ্রেজ, ফলে এখানে ডেসপাইট লিখতে হবে। ডেসপাইট অথবা ইন স্পাইট অফ, ডেসপাইট অথবা ইন স্পাইট অফ লিখতে হবে। ডিসপাইট দ্য ডেঞ্জার অথবা ইন স্পাইট অফ দ্য ডেঞ্জার দ্যাট হি মাইট বি ইনজুর্ড, বরিস ব্রেভলি এন্টার্ড দ্য বার্নিং হাউস। বার্নিং হাউস মানে কি? পুড়ছে এমন একটা হাউস। বার্নড হাউস বলা যাবে না, বার্নিং মানে পুড়ছে, আর বার্ন মানে পুরে শেষ হয়ে গেছে। হ্যাঁ, বার্নিং হাউস ইন অর্ডার টু সেভ দ্য ইয়াংস্টার, ইয়াংস্টার বাঁচানোর জন্য। তখন এখানে অলদো জায়গায় ডিসপাইট অথবা ইনস্পাইট অফ লাগবে। আর এখানে দেখো ভাই, আমি তোমাদেরকে আগে দেখিয়ে আসছি, কিন্তু দ্যাট একটা ক্লজ মার্কার যদি অ্যাড করতে হয় কোনো সেন্টেন্সে, ডেফিনেটলি বাক্যে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। আমাদের এখানে দ্যাটটার দরকার আমি দেখছি নাই,
দ্যাট দিজ স্টুডেন্টস হ্যাভ ইমপ্রুভ, এখানে একটা ভার পাচ্ছি, দেয়ার গ্রেডস, বিকজ অফ দ্যাট, বিকজ অফ ঠিক আছে, বিকজ অফ এর পর সেন্টেন্স থাকে না, নাউন ফ্রেজ থাকে, বিকজ অফ দ্যার পার্টিসিপেশন ইন দ্য টেস্ট রিভিউ, ফলে আই ডোন্ট সি এনি সিঙ্গেল এনি সেকেন্ড ভার্ব ইন দ্য সেন্টেন্স, সো we don't need the word that at the very beginning of our sentence. Okay, ভাই বোন তোমরা কি আছো আমার সাথে এবং ক্লিয়ার কিনা? তাহলে প্রথমটাতে অলদোটা আমাদের একেবারে দরকার নাই, যেহেতু সেন্টেন্স নাই, ফলে ডিসপাইট অথবা ইনস্পাইট অফ দিয়ে কাজ হয়ে যাচ্ছে। অ্যান্ড 48-এ দ্যাট শব্দটা দরকার নাই, কারণ দ্যাট শব্দ থাকতে গেলে দ্যাট শব্দটা বাক্যের অনেক কিছু হতে পারে, দ্যাট শব্দটা অ্যাজেরিভ হতে পারে, প্রোনাউন হতে পারে, এখানে দ্যাট শব্দটা অ্যাজেরিভও না, কারণ দ্যাটের পর আবার দিজ আছে, এখানে স্টুডেন্টসকে মডিফাই করার জন্য দিজ আছে, ডিটারমাইন করছে দিজ ডেমনস্ট্রেটিভ, ফলে দ্যাটটার একবারেই দরকার নাই, মানে স্টুডেন্টসের জন্য, স্টুডেন্টস শব্দের জন্য দ্যাট দরকার নাই, স্টুডেন্টের জন্য দিজ লেখাই আছে। দ্যাটটা তাহলে অবশ্যই ক্লজ মার্কার আকারে ওনারা চিন্তা করেছেন, দ্যাটটা যদি ক্লজ মার্কার হতে হয় বাক্যে দুইটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে। অন্যদিকে আমরা বাক্যে হ্যাভ ইমপ্রুভড এটা ছাড়া আর একটা ফাইনাইট ভার্ব পাচ্ছি না, ফলে দ্যাটটা ফেলে দিব, কেটে ফেলে দাও, দ্যাটস ইট। আমি দেখছি তোমরা আলহামদুলিল্লাহ এবং ক্লিয়ার বলছো, আমরা সামনে চলে যাচ্ছি, এটা দিয়ে আমরা ক্লাস শেষ করে ফেললাম, আর কথা নাই। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আর কিছু ভার্বের পর ইনফিনিটিভ হয়। অ্যান্ড 49 to 50 করো। Despite Martha's attempts, despite সত্ত্বেও Martha's attempts, মার্থার প্রচেষ্টা to rise her test score, she did not receive a high enough score to be accepted by the law school. 49 নম্বর প্রশ্নটা চট্টগ্রামের সি ইউনিটে, বি ইউনিটে আশা করছেন, এবং হুবহু মার্থা নামটা দিয়েই। 50 that Mr. Jones is not prepared to teach this course is not doubted. However, at this late date, it is not likely that we will be able finding a replacement. নাজমুলের হয়েও গেছে, বাহ নাজমুল দেখা যাচ্ছে ভালোই নিজের মতো করে পড়ছে। হ্যাঁ, তোমরা সবাই পড়ছো ভাই, সেটাই আমার প্রত্যাশা। তোমরা তোমাদের স্ব মানে প্রত্যাশিত প্রতিষ্ঠানে ভালো করবা, আশা করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ডান ফ্রম রুবিয়া সুলতানা সাবরিনা। আর 10 সেকেন্ডসে যাবো। হ্যাঁ, ডান ফ্রম জাহিদ হাসান, আমাদের বিসিবি প্রেসিডেন্ট, আমাদের আসাদুল্লাহ সাআদি, ডান। ওকে, আমি আনসার দেখাচ্ছি ভাই। ফাহিমও নিশ্চয়ই ডান, আনসার আসো। 49 থেকে 50 যেটা দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব আলহামদুলিল্লাহ। দেখো ভাই, ডিসপাইটের ঠিক, ডিসপাইট অংশটা ঠিক আছে, কারণ তারপর সেন্টেন্স না। ডিসপাইট মার্থার্স অ্যাটেম্পস, মার্থার অ্যাটেম্প সত্ত্বেও, এটা অ্যাটেম্পসটা কিন্তু এখানে নাউন, আমাদের ফাইনাইট ভার্ব কিন্তু শি ডিড নট রিসিভ, অতটুকুই। তাহলে ডিসপাইট মার্থার্স অ্যাটেম্পস, মার্থার অ্যাটেম্প সত্ত্বেও টু ড্যাশ হার টেস্ট স্কোর, হার টেস্ট স্কোর কি? এই হার টেস্ট স্কোর কিন্তু অবজেক্ট ভাই, অবজেক্ট। তাহলে মার্থার প্রচেষ্টা সত্ত্বেও তার টেস্ট স্কোরটা বাড়ানোর জন্য, বাড়াইতে উত্তোলন করতে, রাইজ লিখবো নাকি রেইজ লিখবো ভাই? অবজেক্ট কিন্তু আছে, তার টেস্ট স্কোর আছে। আমরা রেইজ শব্দটা ট্রানজিটিভ আকারে পড়ি আর রাইজ শব্দটাকে ইনট্রানজিটিভ আকারে পড়ি। অবজেক্ট না থাকলে রাইজ লিখি, অবজেক্ট থাকলে রেইজ লিখি। যেহেতু অবজেক্ট আছে হার টেস্ট স্কোর, ফলে এখানে রাইজ না লিখে আমরা রেইজ লিখবো। কি লিখবো ভাই বোন? রেইজ লিখবো। তাহলে ডিসপাইট মার্থার্স অ্যাটেম্পস টু রেইজ হার টেস্ট স্কোর, শি ডিড নট রিসিভ আ হাই ইনাফ স্কোর। ঠিক আছে, হাই ইনাফ, দেখো হাই ইনাফ স্কোর, দেখো হাই শব্দটা অ্যাজেরিভ, তারপর ইনাফ আছে, এবং স্কোর শব্দটা নাউনের আগে ইনাফ আছে। এ হাই ইনাফ স্কোর টু বি অ্যাকসেপ্টেড বাই দ্য ল স্কুল। তাহলে আমাদের এখানে ভুল হচ্ছে, বি নম্বরে রাইজ জায়গায় রেইজ লিখবো। আর দ্যাট মিস্টার জোন্স ইজ নট প্রিপেয়ার টু টিচ দিস কোর্স ইজ নট ডাউটেড, হাউ এভার এখানে আমরা পেলাম বি, এই যে আমরা পড়েছিলাম এই বল, কি এই বল, এই বলের পর কি হয়? টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এই বল টু ফাইন্ড হবে, এই বল টু ফাইন্ড। আর আমরা জানি বাক্যটা এমন হয়, এই বল টু ফাইন্ড হবে, অথবা আপনি যদি ফাইন্ডিং লিখতে চান তাহলে এই বলটা কেটে দিয়ে তুমি ক্যাপেবল লিখবা। কি লিখবা? ক্যাপেবলের পর একটা অফ দিয়ে ফাইন্ডিং লিখবা, ক্যাপেবল অফ ফাইন্ডিং। তাহলে এখানে দুই ক্যাটাগরিতে বাক্য ভুল। তাহলে এই বল টু ফাইন্ড অথবা ক্যাপেবল অফ ফাইন্ডিং। আমরা জানি এই বলের পর প্রিপোজিশন টু লাগে, ভার্বের বেস ফর্ম লাগে, ক্যাপেবলের পর প্রিপোজিশন অফ লাগে, ভার্বের সাথে আইএনজি লাগে। তাহলে ওনারা এইবল টু ফাইন্ড দিত, অথবা এই ক্যাপেবল অফ ফাইন্ডিং দিলে আমরা ধরতে পারতাম। যেহেতু ওনারা দেয় নাই, ফলে উত্তর কিন্তু আমাদের ডি। তোমরা মনে হয় সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আমার পক্ষ থেকে আমি বোঝানো শেষ করে ফেলেছি।
এবার তোমাদের পালা, তোমরা ক্লিয়ার বললে আমরা আমাদের আজকের খেলার ইতি টানবো। ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। এবং তোমরা পিডিএফ দেখে আসবা একটু ভালোভাবেই, যেন ক্লাসে তোমার সব কিছু বুঝতে খুব সহজ হয়। ভালো থেকো সবাই ভাই, সবাই ভালো থেকো, দোয়া কইরো।